নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক সুদীপ্ত কাহালির সত্য ঘটনা অবলম্বনে একটি ভিন্ন স্বাদের গল্প, থানা থেকে বলছি সিরিজের প্রথম গল্প। আজকের গল্পটি আমরা নিয়েছি সৃষ্টি প্রকাশনীর থেকে প্রকাশিত থানা থেকে বলছি এই বইটির থেকে। বইটি পারচেজিং লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের গল্প, লেখক সুদীপ্ত কাহালির একটি ভিন্ন স্বাদের গল্প, থানা থেকে বলছি। রাত তখন 11টার কিছু বেশি। খানিক পূর্বে একরাশ ধোঁয়া উড়িয়ে ধীর গতিতে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে গন্তব্যের পথে যাত্রা করেছে দার্জিলিং মেল। স্টেশনের বাইরেটা একেবারে শুনশান, জনমানবের সামান্যতম কোলাহল শোনা যাচ্ছে না। খানিক দূরে হ্যারিসন রোড ধরে দু একটা গাড়ি অন্ধকারের মধ্যে ছুটে যাচ্ছে আপন খেয়ালে। শুধুমাত্র তাদের সামান্য আওয়াজটুকু কানে আসে। এর মধ্যেই স্টেশন সংলগ্ন বাতিগুলো ঢুলু ঢুলু চোখে চেয়ে আছে, তবে এই গাঢ় কুয়াশার চাদর ভেদ করে সেই আলো খানিক দূরে পৌঁছাবার পথ খুঁজে পায় না। স্টেশন চত্বরে ভিতরে লটবহ সমেত মেঝেতে কম্বলে আপাদমস্তক মুড়ে গা এলিয়ে শুয়ে আছে কিছু মানুষ। এদের অধিকাংশই কাল দূরপাল্লার ভোরের ট্রেনের যাত্রী। নিতান্ত উপায়ান্তর না থাকার কারণেই তারা এই কনকনে ঠান্ডার মধ্যে এখানে আশ্রয় নিয়েছে। সময়টা 1978 সালের জানুয়ারি মাস। অন্য বছরের থেকে এবারে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। হাড় হিম করা ঠান্ডার ভয়ে সন্ধ্যের মধ্যেই এখন ঘরের নিরাপদ স্থানে আশ্রয় নেয় শহরবাসীরা। হ্যাঁ, ভয়। অবশ্য ভয় শুধুমাত্র ঠান্ডার জন্য নয়, সেই সাথে শহরবাসীর শিরদাঁড়ায় কাঁপুনি ধরিয়ে দেওয়া হিমেল আতঙ্কের আর একটা কারণও আছে। সেই প্রসঙ্গে খানিক পরে আসছি। রাত বেড়ে চলে ঘড়ির কাঁটার সময় ধরে। হ্যারিসন রোড এখন সম্পূর্ণ নীরব। রাস্তার ধারে সস্তা হোটেলগুলোর হ্যারিকেনের কেরোসিনটুকু শেষ হবার মুখে। সরাইখানার এক পাশে তখন জমে উঠেছে উচ্ছিষ্টের পাহাড়, ঠিক যেমনটা প্রতিদিনই হয়। আবার সকালে কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যাবে এই ময়লাগুলো। মূলত বাংলাদেশ থেকে আসা অসহায় ছিন্নমূল কিছু মানুষ এই হোটেল ব্যবসার সাথে যুক্ত, তাই সরকার এদের বড় কিছু একটা বলে না। আগে খেয়ে বাঁচুক তো মানুষগুলো, তারপর না হয় অন্য কিছু নিয়ে ভাবা যাবে। অন্ধকারের মধ্যে সরাইখানার পিছনের দরমার বেড়ার খুঁটির এক পাশে এসে দাঁড়ায় সেই ছেলেটা। বেড়ার কোণে খানিকটা জায়গা ফাঁকা আছে বটে, কিন্তু স্থানটা সারাদিনে জমে থাকা পিচ্ছিল ভাতের ফ্যান, সবজির খোলা, খাবারের উচ্ছিষ্ট মিলেমিশে তখন নরকের রূপ নিয়েছে। রঘু কাকা, ভাত আছে? দরমার বেড়ার বাইরে থেকে মৃদু কণ্ঠে বলে সে। হ্যাঁ, তোর বড্ড জেদ রে হালা। তোরে কত কইরা কইলাম বাপের পায়ে দুইটা কমা চাইনি। শুনছস? হ্যাঁ, তুই শুনছস মোর কথাগুলা? রঘু কাকা, দেখো, তুমি ভাত দিলে দাও, আর না দিলে বলো। স্টেশনে কল থেকে জল খেয়ে রাত্রিটা কাটিয়ে দেবো। হ্যাঁ, সারা দিনের পর এই সব জ্ঞানের কথা শুনতে না আমার মোটেই ভালো লাগছে না, বিশ্বাস করো। হ্যাঁ, তুই তো বুঝে গেছস। বুঝে গেছস যে তোরে না খাওয়াইয়া আমি পাঠাবো না। হ্যাঁ, এই কারণে ওই এত বড় বড় কথা কইতেছস। সব যখন জানো তখন এত ভাট বকছো কেন? আমার খিদে পেয়েছে, বুঝতে পারছো না? আবদারের সুর ছেলেটার কণ্ঠে। অবশেষে হোটেলে প্রবেশ করার পর খাবার জোটে। অ্যালুমিনিয়ামের থালায় হাঁড়ি কাচানো কনকনে ঠান্ডা ভাত, পাতলা খানিকটা ডাল আর 5 মিশালি সবজির তরকারি। সন্ধ্যের পর ছেলেটার পেটে কিছু পড়েনি, কাজেই তৃপ্তি করে নৈশভোজের আহারটুকু সে গলাধ্যকরণ করতে থাকে। খাওয়া শেষে 5 সিকি পয়সা দেয় রঘুর হাতে। রাইখা দে, পয়সাটা রাইখা দে। এ কি, কেন রঘু কাকা? এই পয়সাটা কি অচল মনে হচ্ছে তোমার নাকি? হ্যাঁ, না না না, তা না,
কিন্তু আইস টাকাটা নিলে বিবেক, ভালোবাসা, এই সব কিছুরে যে অচল বইলা মনে হইবেল। 2টা দিন ধইরা তো তুই পয়সা না দিয়া কখনো খাইস নাই, তো আমি কাকা হইয়া একটা ভার তোরে খাওয়াইতে পারবো না? হ্যাঁ, কি কস? রেখে দে, রেখে দে পয়সাটা। খানিকটা আবেগ ঘন কণ্ঠেই কথাগুলো বলে রঘু। ছেলেটা কি যেন ভাবে খানিকক্ষণের জন্য, তারপর পয়সাটা পকেটে ঢুকিয়ে রাখে। অবশেষে রঘুকে বিদায় জানিয়ে সরাইখানা থেকে বেরিয়ে আসে। শুনশান হ্যারিসন রোড ধরে খানিকটা হেঁটে এসে এবার সে ডান দিকে পা বাড়ায়। তার গন্তব্য এখন রেল স্টেশন। শিয়ালদা রেল স্টেশন এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্ব, তবু কুয়াশার দাপটে এটুকু দূরের স্থানটুকুই ভালো করে নজরে পড়ে না। এই যাত্রাপথটুকু নিজের মনেই গান গাইতে গাইতে এগিয়ে চলে সেই তরুণ। হিমেল রাতে তার ভরাট কণ্ঠের গানের শব্দব্রহ্মাটুকু যেন নিস্তব্ধ এই পরিবেশটাকে খানিকটা মায়াবী করে তোলে। শিয়ালদা মেন স্টেশনের খানিক দূরে অন্ধকারের মধ্যে 2-4টে ট্রাম দাঁড়িয়ে। নিজের মনে চলতে চলতে ট্রাম লাইনে হোঁচট খেয়ে কঠিন পথের মাঝে আছড়ে পড়ে ছেলেটা। সেই মুহূর্তে তার সামনে এসে দাঁড়ায় 3-4টে ছায়া মূর্তি। আই, এখানে কি করছিস বে? রঘু কাকার দোকান থেকে আসছি, রাতের খাবার খেয়ে দেই ফিরছি। থাকিস কোথায়? বাড়ি আমার বেলঘড়িয়ায়, তবে এখন এখানেই থাকি। কি কাজ করিস? হ্যাঁ, কি করি, চাকরি পেয়েছিলাম একটা রিজার্ভ ব্যাংকে। 1.5 মাস কাজ করার পর ব্যাংকের চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলাম। আর আমার বাবা রেগে মেগে আমাকে বাড়ি থেকে দিল বের করে। এই সালা, ব্যাংকের চাকরি পেয়ে ছেড়ে দিলি? হ্যাঁ, কেন বে? কি আর করব, ওখান থেকে ছুটি হতে হতে সন্ধে প্রায় 7টা পেরিয়ে যেত। তারপর ময়দানে গিয়ে আর পায়ে বল দিতে ইচ্ছেই করতো না। তুই ফুটবল খেলতে এত ভালোবাসিস, হ্যাঁ? কিন্তু কাজ না করলে খাবি কি? হ্যাঁ, এই বলছি, তোমার হাতে কোনো কাজ কাম আছে নাকি? একটা কাজ দাও না আমাকে। হ্যাঁ, আরে খুব হেল্প হয় জানো তো। সত্যি তুই কাজ করবি? হ্যাঁ, তাহলে চল আমাদের সাথে। কয়েকটা বছর হয়তো তোকে একটু এই কষ্ট ফষ্ট করতে হবে, তারপর একদিন দেখতে পাবি আমরা এই রাজ্যটাকে, এই দেশটাকে, হ্যাঁ, এমনকি সারা বিশ্বকে শাসন করছি। কি কাজ? রাজনীতি, সর্বহারার অধিকার ছিনিয়ে নেওয়ার রাজনীতি, বুর্জোয়াদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার রাজনীতি, সাম্যবাদ প্রতিষ্ঠা করার রাজনীতি। আর এই রাজনীতিতে শেষ হাসি হাসবো আমরাই। কিন্তু জোর করে মানুষকে ভয় দেখিয়ে কি কোনো অধিকার প্রতিষ্ঠা করা যায় নাকি? বলো তো সত্যি করে। কি বললি তুই? হিস হিসে গম্ভীর কণ্ঠে বলে ওদের একজন। অন্ধকারের মধ্যে ছেলেটা বুঝতে পারে একটা ধাতব নল তার শরীর স্পর্শ করে আছে সেই মুহূর্তে। হ্যাঁ, তার পিতা একজন পুলিশ আধিকারিক হবার কারণে এই নলের সাথে তার পরিচয় আছে। এটা পিস্তলের নল। মানুষটা ডান হাতের তর্জনী বোধ হয় এই পিস্তলের ট্রিগারের উপরে। সেখানে সামান্য একটা মৃদু চাপ পড়লেই এই নল থেকে সীসার এক তপ্ত গুলি বেরিয়ে এসে ঝাঁঝরা করে দেবে তার সজীব ফুসফুসটাকে। তবু জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও অকুত ভয় সেই ছেলেটা বলে, বাহ, তোমরা সত্যিই খুব বাহাদুর। যারা একটা রাজনৈতিক প্রতিবাদ, সমালোচনা সহ্য করতে পারে না, তাদের কানে কীভাবে সারা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কথা পৌঁছাবে বলো তো? আমাকে গুলি করলেই যদি তোমরা তোমাদের সব বিপ্লবে জয়ী হতে পারো, তবে চালাও গুলি, আমি তৈরি। বছর 20 এক নির্ভীক সদ্য তরুণের মুখ থেকে বেরিয়ে আসা এই স্পষ্ট কথাগুলো বোধ করি বুলেটের থেকেও তীব্রভাবে আঘাত করে ওদের বিবেককে। ওই, পিস্তলটা নামিয়ে নে বিপিন। চল সালা, আমরা কেটে পড়ি। এই পুলিশের গাড়ি এই পথে আসার আগেই না এই মালগুলো নিয়ে আমাদের ফিরে যেতে হবে। হ্যাঁ, চল চল চল। কেউ যেন বলে ওঠে। রাতের গাড়িতে মুঙ্গের থেকে এসে পৌঁছেছে 2 বস্তা ভর্তি আগ্নেয়াস্ত্র। সেগুলো নিয়ে তারা এবার ফিরে চলে ওদের গন্তব্যে। এবার বস্তাগুলো কাঁধে নিয়ে ট্রাম লাইনের থেকে এক ছুটে বিয়ার সিংহ হাসপাতালের প্রাচীর টোপকে মিলিয়ে যায় লোকগুলো। রেল লাইন পেরিয়ে
ট্যাংরার রাস্তার পার্শ্ববর্তী কিলখানার বাম পাশের জঙ্গল অতিক্রম করে দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে তাদের গন্তব্য এখন বেলেঘাটা চুনপট্টির খালের একপাশের পরিত্যক্ত একখানি অট্টালিকা, ওদের অভয়ারণ্য। পুলিশ যেখান থেকে দিনের বেলাতেও অতি লাল বাহিনীর যোদ্ধাদের হদিশ খুঁজে পাবে না, আর রাতের বেলায় সেই পথে এগোতে গেলে রুনুগুহ নিয়োগীর পুলিশ বাহিনীর জিপের সামনে নিখুঁত লক্ষ্যে আছড়ে পড়বে একের পর একখানা বোমা। কাজেই অবশেষে কনকনে ঠান্ডার মধ্যে ঘুমন্ত শিয়ালদহ স্টেশনের ভিতরে আশ্রয় নেয় ছেলেটা। স্টেশন চত্বরে বেশিরভাগ মানুষই গভীর ঘুমে আচ্ছন্ন। প্রায় মধ্যরাত অতিক্রান্ত করে বিহার বা গৌহাটি থেকে এই শহরের বুকে এসে পৌঁছানো ট্রেনগুলোর ইঞ্জিন তখনও রেল কামরার থেকে বিযুক্ত হয়নি। এবার ইঞ্জিনের সোজাসুজি প্ল্যাটফর্মের শেডের নিচে শোবার জন্য চাদর পাতে ছেলেটা, কারণ সে ভালো করেই জানে এই গনগনে ঠান্ডার মধ্যে ইঞ্জিনের বাইরের এই জায়গাটা স্টেশনের মধ্যে খানিকটা আরামদায়ক, কারণ বয়লারের গনগনে আগুনের খানিকটা হালকা ইঞ্জিনের বাইরেটাকে গরম করে রেখেছে, আর এই আগুনটা নিভে যেতে ভোর পেরিয়ে যাবে। কাজেই রাতের মতন খানিকটা শান্তি। অবশ্য তার মধ্যে মধ্যরাতে রেল পুলিশের কাছে ঈষৎ গালাগালি খাওয়াটা সে অভ্যাসে পরিণত করে ফেলেছে। কেন সে এখানে আছে তা জানার ফুরসত ছিল না রেল পুলিশের। যদিও ছেলেটার মুখ দেখে ওরা এটা বুঝতে পারে যে ছেলেটা আর যাই হোক চোর বাটপার বা অতি লাল নয়। কাজেই একটু গালাগালি করলেও এই কদিনের মধ্যে তারা তাকে বের করে দেয়নি স্টেশনের চৌহদ্দি থেকে। এরকম ভালো বাড়ির পাগল ছাগল ভবগুড়ে কতই তো এখানে সেখানে ঘুরে বেড়ায়, কেই বা তার খবর রাখে। পৃথিবীতে চিরদিন কারো সমান যায় না, তা বলাই বাহুল্য। আর এই প্রবাদটা একসময় সত্য হয়ে দাঁড়ায় সেই ছেলেটার সামনে। এরকম ভবগুড়ে বেশেই দীর্ঘ 6 দিন অতিক্রান্ত করেছে সে শিয়ালদহ স্টেশনে। সেদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রাতকৃত্যাদি করার জন্য পায়ে পায়ে সে এগিয়ে যায় রেল ইয়ার্ডের একপাশে ঝোপের মধ্যে। বহুদিনে অব্যবহূত মালগাড়ির কামরাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এখানে। এর পিছনেই খান্না হাই স্কুল। যেই সময়কার কথা বলছি তখন খান্না হাই স্কুল চত্বর এখনকার মতন জমজমাট ছিল না। স্কুলের সামনে 2-একটা দোকানপাট ছাড়া ছিল সুবিশাল এক মাঠ। সময়ের সাথে সাথে বহুরূপীর মতন রং বদল হতো এখানকার। সারাদিনে স্কুলের শিক্ষার্থীদের আনাগোনা চলত। বেলেঘাটা বড় ফলক অঞ্চলের ছেলেরা এখানে আসতো ফুটবল খেলতে। যদিও সন্ধ্যা নামার সাথে সাথেই বদলে যেত এখানকার পরিবেশ। অবাধে চলত চোলাই মদের কারবার, জোয়ার আসর এবং সেই সাথে খোলা আকাশের নিচে মধুচক্র। এখানকার খদ্দের মূলত ছিল বেলেঘাটা মেইন রোডের ট্রাক চালক, মুটে খালাসির দল। তারপর একসময় থেমে যেত এইসব মানুষদের আনাগোনা। তখন জায়গাটা দখল নিত পুলিশের কাছে তাড়া খাওয়া অতি লালপন্থী বিপ্লবীদের দল। চারমিনা সিগারেট আর হিসহিসে কণ্ঠে মার্ক্স মাওবাদের আলোচনায় মধ্যরাতের বাতাস ভারী হয়ে উঠত। হয়তোবা মৃত্যুদূতের মতন এখানে জিপ এসে থামত বেলেঘাটা রাজপথে। রিভলভার উঁচিয়ে ভারী বুটের শব্দ যতখানি সম্ভব আড়াল করে মাঠের পানে ছুটে যেত একদল খাকি উর্দিধারীরা। তারপর সকালে কখনো কখনো একাধিক মৃতদেহ মিলত ওই পরিত্যক্ত মালগাড়ির তলা থেকে, নিখুঁত লক্ষ্যে 1টা বা 2টো বুলেটের আঘাত বুকে কিংবা মাথায়। সামান্য কালচে রক্তে মাখা মাঠের পাশের পরিত্যক্ত মালগাড়ির নিচের আগাছাগুলো চোখের দৃষ্টি তাদের পলকহীনভাবে হয়তো তখন আগামী দিনের সোনালি স্বপ্নের কথা ভেবে চলেছে। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে কৌতূহলী চোখে ছেলেটা এসে দাঁড়ায় মাঠের পাশে। আজ কলকাতা 2য় ডিভিশনের এক ফুটবল দলের গ্রুপ লিগের ম্যাচ। সেই কারণে প্রশিক্ষক সকাল থেকেই কড়া নজরে দলের ফুটবলারদের ঝালিয়ে নিচ্ছে। তবু তরুণ সেই প্রশিক্ষকের কপালে আজ খানিকটা চিন্তার ভাঁজ। অমল 2 দিন ধরে জ্বরে কাহি। আজও তার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা হয়নি, অথচ সেই দলের মাঝমাঠে সবচাইতে দক্ষ খেলোয়াড়। অমল খেলতে না পারলে আক্রমণক ভাগে কে বল বাড়াবে? কেই বা বিপক্ষের গুপ্তা আর ত্রিদীপের আক্রমণগুলো মাঝমাঠ থেকে প্রতিহত করবে? ছেলেটা কান খাড়া করে শোনে উজ্জীবনের প্রশিক্ষক শ্যামলের কথাগুলো। মাঝমাঠে রক্তিমকে নামিয়ে খেলানো যায় বটে, কিন্তু তাহলে আক্রমণ ভাগের শক্তি কমে যাবে। শ্যামলদের দলকে আজ হয়তো মাত্র 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, আর কপাল খারাপ হলে তাও নয়। স্যার, বলছিলাম আমাকে একটা সুযোগ দেবেন নাকি? শ্যামলের সামনে গিয়ে কথাগুলো বলে সে।
একদৃষ্টে সে চেয়ে আছে শ্যামলের মুখের দিকে। চোখে মুখে তার আত্মবিশ্বাসের এক ঝলকানি। কে তুমি? তোমাকে তো এর আগে কখনো এখানে প্র্যাকটিস করতে দেখিনি। কোথায় থাকো? আমি অরিন্দম আচার্য। আমার বাড়ি বেলঘরিয়ায়। বেলঘরিয়া থেকে এখানে কি করতে এসেছো? কোথায় খেলো তুমি? সে অনেক কথা, সব আপনাকে বলবো না হয়। আমার খেলা কেমন লাগে আগে দেখুন। আপনি সুযোগ দিলে আমি মাঠে নেমে জান লড়িয়ে দিতে পারি কিন্তু স্যার। ভীষণ অবাক লাগে শ্যামলের অরিন্দমের কথাগুলো শুনে। এই দীর্ঘ প্রশিক্ষকের জীবনে সে বহু তরুণকে দেখেছে, কিন্তু কারোর কথার মধ্যে এতখানি আত্মবিশ্বাস এর আগে সে দেখেনি। ঠিক আছে, আগে মাঠে নামো তুমি। তোমার খেলা দেখি, তারপর এই বিষয় নিয়ে ভাববো। যাও। জানায় শ্যামল। এরপর টানা 1 ঘন্টা ধরে অরিন্দমকে নিয়ে কঠিন অনুশীলনে মন দেয় সে। অদ্ভুত দম ছেলেটা। এই কঠিন অনুশীলনেও হাঁপিয়ে যাবার কোনো লক্ষণ নেই। আর কি সুন্দর বলের প্রতি নিয়ন্ত্রণ, ঠিক ততোধিক সুন্দর ড্রিবলিং। শ্যামলকে আরও বিস্মিত করে ওর সারা মাঠ জুড়ে খেটে খেলার প্রবণতা। সত্যি অভিভূত সে অরিন্দমের খেলা দেখে। অনুশীলন চলে প্রায় 11টা অবধি। দুপুর 2টোয় আজ ম্যাচ। স্যার বলছি, আমার খেলা আপনার ভালো লেগেছে তো? অরিন্দমের কাঁধে হাত রাখে শ্যামল। এই কঠিন প্র্যাকটিসের পর ছেলেটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। সকাল থেকে কিছু খেয়েছিস? অরিন্দম নীরব। শ্যামল বুঝতে পারে বেচারার পেটে তেমন কিছু পড়েনি। আচ্ছা, চল আমার সাথে। মাঠের একপাশ থেকে সাইকেলটা নিয়ে অরিন্দমকে কেরিয়ারে বসার নির্দেশ দেয় শ্যামল। রাসমণি বাজারের কাছে নোনা ধরা 2 কামরার ঘর তার। বাড়িতে 3 জন প্রাণী, বৃদ্ধা মা, অবিবাহিতা দিদি আর শ্যামল। ফুটবলের পাশাপাশি দারিদ্র্যের সাথে অসম লড়াই করে দিন কাটে শ্যামলের। ফুটবল প্রশিক্ষণ চালিয়ে যা অর্থ সে পায় তাতে তার দুবেলা ভালো করে চলে না। যদিও তার দিদি সেলাইয়ের কাজ করে সামান্য কিছু অর্থ রোজগার করে বটে, কিন্তু সংসারের জঠরের অগ্নি তাতেও বিন্দুমাত্র প্রশমিত হয় না, তা বলাই বাহুল্য। একসময় সাইকেল নিয়ে রাজপথ থেকে একটা গলির রাস্তা ধরে শ্যামল। এখান থেকে সামান্য এগোলেই ওদের বাড়ি। খানিকটা সংকোচ নিয়ে শ্যামলের পিছু পিছু ওদের বাড়িতে গিয়ে ঢোকে অরিন্দম। এই বিশ্বে দারিদ্র্য কখনো আন্তরিকতার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না, তা বলাই বাহুল্য। তাই অরিন্দম অভিভূত হয় শ্যামলের বাড়ির লোকজনের সহৃদয় ব্যবহারে। পরম যত্নে অরিন্দমকে খেতে দেয় শ্যামলের মা। খাওয়া শেষ হবার কিছুক্ষণ পর বিদায় নেবার মুহূর্তে মাসিমাকে প্রণাম করে সে। আশীর্বাদ করি বাবা, তুমি অনেক বড় হও। সবাই তোমাকে একজন আদর্শ মানুষ বলে চিনুক। মাগো, দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, আজ শ্যামলদার দলকে জেতাতে ময়দানে ঘাম রক্ত দিয়ে শেষ মুহূর্ত অবধি লড়াই আমি করে যাব। তবু হার মানব না। বোধহয় খানিকটা আবেগ তাড়িত হয়ে পড়ে অরিন্দম। তাই ছলছল চোখে সে শপথ নেয় লড়াইয়ে জয়ী হবার। আমার মাকে যে কথাটা দিলি সেটা রাখার চেষ্টা করিস ভাই। আর আমি কিচ্ছু চাই না তোর কাছে, কেমন? অরিন্দমের ভেতরের আগুনটাকে আরও খানিকটা উস্কে দেয় শ্যামল। এটুকু সময়ের মধ্যেই সে বুঝতে পেরেছে অরিন্দম সামান্য কোনো ছেলে নয়, বরং ভেসুভিয়াসের মতন এক সক্রিয় আগ্নেয়গিরি, যে ময়দানে পৌঁছতে বিলম্ব হওয়ার কারণে রিজার্ভ ব্যাংকের মোটা মাইনের কাজটাও অবলীলায় ছেড়ে চলে আসতে পারে। আর সেই আগে বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলায় চামড়ার একখানা বলের প্রতি ভালোবাসায় নীরবে সে রাতের পর রাত কাটাতে পারে শিয়ালদাহ স্টেশনের প্ল্যাটফর্মে। ফুটবলের প্রতি এরকম নিবেদিত প্রাণ ছেলেরই তার প্রয়োজন। না, সেদিন শ্যামলকে নিরাশ করেনি অরিন্দম। সারা খেলায় মাঝমাঠে সে স্তম্ভের ন্যায় বিপক্ষ শিবিরের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছিল। ধারে ভারে বিপক্ষের দলের সাথে শ্যামলের দলের তুলনা চলে না। সেই মুহূর্তে বিপক্ষ দল লিগ টেবিলের 2য় স্থানে, আর শ্যামলের দল অবনমনের আশঙ্কায় প্রহর গুনছে। এই ম্যাচে 3টি পয়েন্ট পেলে তারা অবনমন বাঁচিয়ে ফেলতে পারবে। কিন্তু তা কি সম্ভব? খেলা শুরুতেই গোল করে এগিয়ে যায় প্রতিপক্ষ। তারপর হাফ টাইমের পর আরেকটা গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়। প্রথমার্ধের খেলায় দাঁতে দাঁত চেপে লড়াই করে যায় অরিন্দম, কিন্তু বিপক্ষের কাছে তার এই প্রয়াস খড়কুটোর মতন ভেসে যায় এক সময়। অরিন্দম, তোকেই এগোতে হবে।
তুই তো দেখতে পাচ্ছিস ওরা ত্রিদীপ আর গুপ্তাকে ম্যান মার্কিং করে কিভাবে এলো পাথাড়ি মারছে। এগো এগো অরিন্দম। অবশেষে হাফ টাইমের পর যেন এক দানবিক শক্তি ভর করে অরিন্দমকে। ত্রিদীপ তখন ডবল কাভারিংয়ে বন্দী, গুপ্তার সাথেও লেগে আছে আরেকজন। সেই মুহূর্তে বিপক্ষের বাম প্রান্ত সম্পূর্ণ অরক্ষিত। সেই ফাঁক দিয়ে একের পর এক আক্রমণ শানায় অরিন্দম। মুহুর্মুহু সেই আক্রমণের মাঝে এবার খানিকটা ভুল করে বসে বিপক্ষের কোচ। সে আলগা করে দেয় ত্রিদীপ আর গুপ্তার ম্যান মার্কিং। এতক্ষণ যারা এই দুজনকে কভারিং করে চলেছিল তাদের তুলে নিয়ে সে রক্ষণ ভাগের খেলোয়াড় বাড়ায়। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে তারা খেলার গতির সাথে নিজেদের মানিয়ে নেবে? ঠিক এর মাঝেই ম্যান টু ম্যান পাস খেলে পেনাল্টি বক্সে উঠে আসে অরিন্দম। বিপক্ষের আশঙ্কা ছিল সে বল পাস করবে গুপ্তা অথবা ত্রিদীপের কাছে, কিন্তু না, তিনজনকে কাটিয়ে অবশেষে অরিন্দম এসে দাঁড়ায় বিপক্ষের গোলরক্ষকের সামনে। তারপর আলতো ছোঁয়ায় জালে বলটা রাখতে আর ভুল হয়নি অরিন্দমের। পরের গোলটা আসে অরিন্দমের নিখুঁত মাপা কর্নারে গুপ্তার মাথা ছোঁয়াবার পর। খেলার বয়স তখন 85 মিনিট অতিক্রান্ত। বিপক্ষ শিবির ত্রস্ত হয়ে রক্ষণ ভাগে লোক বাড়িয়ে চলেছে। এবার মাঝমাঠের খানিকটা উপর থেকে বল পায় অরিন্দম। কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়েই সে তীরের বেগে এগিয়ে চলে বিপক্ষের পেনাল্টি বক্সে। বিপক্ষের অন্তত 3 জন খেলোয়াড় একযোগে অবৈধভাবে বাধা দেয় অরিন্দমকে। রেফারির বাঁশি বেজে ওঠে। ফ্রি কিক। তার উপর ওর পা থেকে ছুটে আসা বল বিদ্যুৎ গতিতে ধনুকের ন্যায় আছড়ে পড়ে বিপক্ষের বার পোস্টের এক প্রান্তে। আর গোলরক্ষককে কিছু বোঝার সুযোগ না দিয়ে এই বলটা গোল লাইন অতিক্রম করে মুহূর্তের মধ্যেই। যুদ্ধক্ষেত্র থেকে কঠিন জয় ছিনিয়ে নিয়ে আসে শ্যামলের ছেলেরা। খেলার ফলাফল সীমাবদ্ধ থাকে 3-2-তে। দলের অবনমন বাঁচাবার লক্ষ্যে প্রায় সফল আজ শ্যামল। ঈশ্বর যেন দেবদূতের মতোই আজ তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন অরিন্দমকে। হ্যাঁ, অরিন্দমকে। অরি যে অদম্য, পরবর্তীতে সারা জীবনে একের পর এক খাকি উর্দি পরে সে বুঝিয়ে দিয়েছে। সেই প্রসঙ্গে খানিক পরে আসছি। শ্যামল এবার বুকে জড়িয়ে ধরে অরিন্দমকে। বলছি, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে শ্যামলদা? কি কাজ? আচ্ছা, পুলিশের চাকরি করতে পারবি? আরে সে যে কাজই হোক না কেন, আমি এক কথায় রাজি। পুলিশ হোক, ডাক্তার হোক, যাই হোক। পরদিন শ্যামলের পরামর্শ মতন সকালে উঠেই সে রওনা হয়ে যায় ভবানী ভবন রাজ্য পুলিশের সদর দপ্তরে। পুলিশ কনস্টেবল পদে কিছু ছেলে নেবে। সাফল্যের সাথে সেখানকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে চাকরিটা হয়ে যেতে পারে। দূরদমনীয় এক স্বপ্ন বুকে নিয়ে সে বেলেঘাটা থেকে আলিপুরগামী বাসে ওঠে। হ্যাঁ, বেলেঘাটা থেকে। কারণ গত রাতটা তাকে শিয়ালদাহ স্টেশনে প্ল্যাটফর্মে আর কাটাতে হয়নি। শ্যামলের ভাঙা চৌকাঠে আশ্রয় জুটেছিল তার। অরিন্দম বেরোবার পূর্বে শ্যামল সেখানকার জনৈক অফিসারের নাম একটা কাগজে লিখে দেয়। সাথে সে 2 কলম চিঠিও লিখে দেয় সেই অফিসারের কাছে অরিন্দমকে পুলিশ কনস্টেবল পদে বহাল করার অনুরোধ জানিয়ে। মৃদু হেসে চিঠিটা পকেটে ভরে রেখে শ্যামলকে প্রণাম করে বাসে ওঠে সে। অরিন্দম ঠিক যেমনটা ভেবেছিল, পুলিশ বিভাগে চাকরির প্রতিযোগিতাটা ঠিক ততখানি সহজ ছিল না। মূলত ওপার বাংলা থেকে আগত ছিন্নমূল পরিবারের ছেলেরাই ভিড় জমিয়েছিল এখানে, যাদের হারাবার সত্যি বলতে কিছুই নেই। মাথার উপরে রেফিউজি ক্যাম্পের খোলা আকাশ আর পিঠে কাঁটা তার টপকে আসা দগদগে ক্ষতচিহ্নটা যাদের সম্বল। তাদের দূরদমনীয় জেদকে পরাজিত করাটা যে খুব সহজ বিষয় নয়। ট্রায়ালে সাফল্য পেলেও এবার লং জাম্প এবং 100-400 মিটার দৌড়ে তাকে প্রথম সারিতে থাকতেই হবে এই চাকরিটা পাবার জন্য। একবার সে ভাবে শ্যামলদার দেওয়া চিঠিটা নিয়ে নির্দিষ্ট ব্যক্তির সাথে দেখা করতে যাবে, কিন্তু পর মুহূর্তেই তাকে বাধা দেয় এক বলিষ্ঠ সত্তা। সেটা তার বিবেক। দেবেন্দ্র আচার্যের ন্যায় এক জাঁদরেল পুলিশ আধিকারিকের সন্তান সে, যে মানুষটা কখনো কারোর কাছে মাথা নত করেননি। আজ তাঁর ছেলে হয়ে চাকরিটা পাবার জন্য সে কিভাবে পিছনের দরজা দিয়ে প্রবেশ করবে? অবচেতন মনে যেন এই প্রশ্নটা বারবার কড়া নাড়তে থাকে অরিন্দমকে। না, সূচনায় লং জাম্পের প্রতিযোগিতায় সেভাবে সফল হতে পারেনি সে। এবার তার সামনে শুধু একটাই পথ খোলা এই চাকরিটা পাবার জন্য। তা হলো দৌড়ে আশাতীত ভালো ফল করা। 100 মিটার দৌড়ের পূর্বে যেন এক অতীন্দ্রিয় ক্ষমতা তার উপর ভর করে। হে ঈশ্বর, আমাকে শক্তি দিও। এই লড়াইয়ে আমাকে সফল হতেই হবে, আমাকে শক্তি দিও।
যুদ্ধ শুরুর বাঁশি বাজার পূর্বে এই ছিল তার প্রার্থনা ভগবানের কাছে। সেই ডাক ভগবানের কর্ণকুহরে পৌঁছেছিল কিনা তা জানা নেই, কিন্তু নাঙ্গা পায়ে ধুলি ধূসরিত মাঠে যেই মুহূর্তে সে তার দৌড় শেষ করে, তখন তার সামনে মাত্র একজন প্রতিযোগী। হ্যাঁ, দ্বিতীয় হয়েছে সে। তবে আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। সামনে যে আরও কঠিন এক লড়াই, সেই লড়াইয়ে সফল হতে না পারলে সব শেষ হয়ে যাবে। তেষ্টা এগলা ছাতি ফেটে যাচ্ছে অরিন্দমের। শ্যামলের বাড়ি থেকে বেরোবার পূর্বে সামান্য মুড়ি আর চা ছাড়া পেটে আর তেমন কিছু পড়েনি। কাজেই অগ্নিদেব এতক্ষণে তার জঠরে দাবানল জ্বালতে শুরু করেছে। পুলিশ ব্যারাকের অনতি দূরে একটা ভাতের হোটেল আছে বটে, কিন্তু সেখানে এক থালা সবজি ভাত খেতে গেলেও 500 কি খরচ। হাতে তার সম্বল বলতে মাত্র 7.5 টাকা। তার থেকে আজ বাসে করে বেলেঘাটা পৌঁছতে আরও 4 আনা পয়সা খরচ হয়ে যাবে। চাকরিটা যদি সে না পায়, তবে সামান্য অর্থটুকু খরচ হয়ে গেলে কি করবে সে? শ্যামল তাকে খেপ খেলে কিছু অর্থ রোজগারের আশ্বাস দিয়েছে বটে, কিন্তু তা অত্যন্ত অনিশ্চিত, সেটা বলাই বাহুল্য। সে কি ক্ষুধার অন্যটুকু জোগাড় করার জন্য বাধ্য হবে অতি লালবাদীদের দলে নাম লেখাতে, নিরীহ মানুষের রক্তে 2 হাত রঞ্জিত করে তুলতে? না না, কখনোই তা হতে পারে না। এসব নানান কথা ভাবতে ভাবতে সরাইখানার পাশের নলকূপ থেকে আঁচলা ভরে খানিকটা জল পান করে নেয় অরিন্দম। তারপর চোয়াল শক্ত করে প্রস্তুত হয় আর একটা লড়াইয়ে নামার জন্য। পরের লড়াইটা ছিল অনেক বেশি কঠিন আর রোমহর্ষক। এই যুদ্ধে 100 মিটারের 4 পাক তাকে অতিক্রম করতে হবে, এবং বাকি প্রতিযোগীদের থেকে কম সময়ের মধ্যেই। কিন্তু সদ্য তরুণের 2 চোখ জুড়ে তখন অনির্বাণ এক দীপ্তি। দৌড় শুরু হবার পর প্রথম 100 মিটার পথে সে তখন ছুটে চলেছে 3 জনের পর। আরও 100 মিটার পথ, সেখানে সে আরও একজনকে টপকে তখন 3য় স্থানে ছুটে চলেছে। কিন্তু এবার শুরু হয় প্রকৃত লড়াই। তার সামনে ছুটে চলা 2 জনের দম তখন বোধ হয় তলানিতে। ঠিক এই সুযোগটাকেই কাজে লাগায় সে। দৌড়ের গতি ক্রমশ বাড়াতে থাকে অরিন্দম। একে একে 3য় ল্যাপে সে সবাইকে অতিক্রম করে এগিয়ে যায়। আর তারপরেই এই প্রতিযোগিতায় প্রথম হওয়াটা ছিল তার কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। অবশেষে আসে সেই দুর্লভ মুহূর্তটা, যখন প্রথম হয়ে অরিন্দম দৌড় শেষ করে। সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে পুলিশের বহু আধিকারিক। খানিক পরে তাদের কাছ থেকে চাকরির নিয়োগপত্র হাতে পায় অরিন্দম। এবার শুরু তার প্রশিক্ষণ। মাঝে আর মাত্র 2 দিন সময়। সবার পূর্বে এখান থেকে বেরিয়ে সুসংবাদটা শ্যামলকে জানাতে হবে। ওদের পরিবারও যে তার সাফল্যের সংবাদটা পেতে উতলা হয়ে আছে। শিয়ালদহ স্টেশনে রাত কাটাবার পর থেকে ক্লান্তিহীন আর একটা অধ্যায় শুরু হয় এই পুলিশি প্রশিক্ষণের মধ্যে দিয়ে। নতুন এক স্বপ্ন ইতিমধ্যে অরিন্দমের চোখে মুখে উঁকি মারতে শুরু করেছে। এই কনস্টেবলের চাকরি কিভাবে তাকে খুশি করবে। তার নজর যে আরও অনেক উপরে। সে চায় পাহাড় চূড়াকে স্পর্শ করতে, মাথার উপর নীল আকাশটাকে সাক্ষী রেখে দুষ্টের দমন করে একজন নির্ভীক সাহসী পুলিশ অফিসার রূপে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে। কিন্তু তা কি সম্ভব হবে কখনো? একসময় শেষ হয় এই কঠিন সময়টা। সোনারপুর থানায় কনস্টেবলের চাকরি পায় সে। হ্যাঁ, সেই সাথে খাকি উর্দিটা পরার অধিকার পায় অরিন্দম। যে উর্দিটা পরিধান করেই তার পিতা নিজেকে প্রতিষ্ঠিত করেছে একজন নির্ভীক পুলিশ অফিসার রূপে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই পোশাকের যথাযোগ্য মূল্য দিতে পারি। আশীর্বাদ করো আমাকে। অশ্রু সজল চোখে বোধহয় এটাই ছিল জন্মদাতার নিকট তার প্রার্থনা। তার জন্মদাতা এই প্রার্থনা শুনতে পেয়েছিলেন কিনা তা জানা নেই, কিন্তু একসময় অরিন্দমের নির্ভীক চিত্তের পরিচয় পেয়েছিলেন সারা বাংলার তথা এই দেশের মানুষ। সেই প্রসঙ্গ আপনাদের বলবো। সোনারপুর থানায় কাজে যোগ দেবার পর কয়েকটা দিন কেটে যায় নিস্তরঙ্গভাবেই। সকাল থেকে রাত অবধি থানার আধিকারিকদের ফাই ফরমাস খাটাতো তার স্বপ্ন ছিল না। তবে কেন সে এলো এই পথে? এই পোশাকটা পরে এসে যে সমাজের জন্য কিছু কাজ করতে চায়, অসহায় মানুষজনের পাশে দাঁড়াতে চায় জীবনকে বাজি রেখে। সেই সুযোগ ঈশ্বর কবে তাকে দেবেন? যদিও ঈশ্বর কয়েকদিনের মধ্যেই তাকে জুটিয়ে দেয় সেই সুযোগ। থানার এক আধিকারিকের নির্দেশে তাকে যেতে হয় তার সঙ্গে। একটি তথ্যের ভিত্তিতে সেদিন রাজপথে যানবাহনগুলো থামিয়ে তল্লাশি ও সেগুলোর পথ চলার বৈধ শংসাপত্র দেখার কাজে। প্রতিটা গাড়িকে হাত দেখিয়ে দাঁড় করানো,
তাদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করা। এই কাজটা ঠিকই ছিল। তার মধ্যেই সে আধিকারিক তাকে নির্দেশ দেয় গাড়ির নথিপত্রে কোনো গলদ থাকলেই সে গাড়ির কাছ থেকে যেন 100 করে টাকা নিয়ে তবেই তাদের ছাড়া হয়। তাহলে জরিমানা করার বিলটা আমাকে দিন। না, রসিদ তোমাকে কোনো কাটতে হবে না, শুধু 100 করে টাকা হাতে নিয়ে গাড়িগুলোকে ছেড়ে দেবে। সে কি, রসিদ না দিয়ে টাকা নিলে সেটা তো ঘুষ। না না, আমি কিছুতেই হাত পেতে ঘুষের টাকা নিতে পারবো না। সবেমাত্র 20 কোঠায় পা রাখা বাচ্চা ছেলেটার মুখে এ কথাটা শুনে সে চমকে ওঠে। ক্রোধে তখন কাঁপছে সেই আধিকারিক। কি বললে? আমার কথা তুমি শুনতে পারবে না, তাই তো? ভুলে যেও না আমি তোমার সিনিয়র অফিসার। যেই কথাগুলো তুমি বললে তার ফল কি হতে পারে তা কি তুমি জানো? আমি তো একবারের জন্য বলিনি যে আপনার কথা আমি শুনবো না। তবে আপনার এই অবৈধ বেআইনি কোনো আদেশ আমি রাখতে পারবো না স্যার, সরি। আমার এই পোশাকটা পরেছি আমি আইনের রক্ষা করার জন্য, আইন ভাঙার জন্য নয়। কথার মাঝে একরাশ আত্মবিশ্বাস এবং সৎসাহস ঝরে পড়ে অরিন্দমের চোখে মুখে। ঘুষখোর সেই আধিকারিক উপলব্ধি করতে পারে এরপর যদি সে রাস্তায় দাঁড়িয়ে অরিন্দমের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে তাহলে জনগণের কাছে পুলিশ সম্বন্ধে একটা ভুল বার্তা পৌঁছানো খুবই স্বাভাবিক। কাজেই সেদিন পুলিশের পোশাকে নৈতিক জয় হয় সদ্য চাকরিতে বহাল হওয়া তরুণ অরিন্দমেরই। যদিও এই অপমানের কথা কিভাবে ভুলে যাবে সেই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তাই সে থানায় ফেরার পর অরিন্দমের ঔদ্ধত্যের কথা জানায় সেখানকার মুখ্য আধিকারিককে। তুমি এই অফিসারের সাথে দুর্ব্যবহার করেছো? রাস্তায় গাড়ি থামিয়ে হাত পেতে ঘুষ চাওয়ার নির্দেশে আপত্তি জানানোটা যদি দুর্ব্যবহার হয় তাহলে হ্যাঁ, সেই দুর্ব্যবহার আমি করেছি এবং এই দুর্ব্যবহার আমি রোজ করতে পারি। তার মানে অফিসারদের নির্দেশকে সম্মান জানানো কি তোমার কর্তব্যের মধ্যে পড়ে না? হ্যাঁ, নিশ্চয়ই পড়ে। তবে কোনো অধিকারিকের আদেশে পুলিশের উর্দিকে কুলসিত করাটা আমার দায়িত্বের মধ্যে কিন্তু কখনোই পড়ে না স্যার। এই পোশাকটা আমাকে লড়াই করে অর্জন করতে হয়েছে। কারোর কথাই এই পোশাকের পবিত্রতাকে আমি ক্ষুণ্ণ করতে পারবো না স্যার, ক্ষমা করবেন আমায়। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু থাকতে পারে না স্যার। এর আগে আমি রিজার্ভ ব্যাংকের চাকরি ছেড়ে চলে এসেছিলাম, তেমন হলে এই কনস্টেবলের চাকরিটাও আমি হাসি মুখে ছেড়ে দিয়ে চলে যাব স্যার, কিন্তু অন্যায়ের সাথে আপোষ আমি করব না। এই বিশ্ব সংসারে একটি শব্দের কাছে সবাই ইচ্ছেই হোক বা অনিচ্ছে মাথা নোয়াতে বাধ্য হয়, তা সততা। এখানেও তার ব্যতিক্রম হয় না। অরিন্দমের সামনাসামনি দাঁড়িয়ে বলা কথাগুলো যেন আচমকাই আঘাত করে তার বিবেকের অন্তঃস্থলে। সত্যি তো, ভুল কিছু বলেনি এই ছেলেটা। থানার বড়বাবু উপলব্ধি করতে পারে এই সত্যটাকে। কিন্তু বড় ঠোঁট কাটা আর দুর্বিনীত অরিন্দমের ব্যবহার, সেই মুহূর্তে এসে যেন গলার কাঁটা তার কাছে। তাকে না পারছেন গিলতে না উগড়াতে। অনেক ভেবেচিন্তে অবশেষে একটা পথ বার করে সে। অরিন্দমের শিক্ষাগত যোগ্যতা তো ভালোই, তার উপর ইংরেজি ভাষায় দখলও ঈর্ষণীয়। ওকে যদি ফিল্ডে না পাঠিয়ে থানার অভ্যন্তরে কাগজপত্রের কাজ সামলানোর দায়িত্ব দেওয়া হয় তাহলে তো এক ঢিলে দুই পাখি মারা যাবে। কাজেই থানাদার সাহেব তথাকথিত এই বিচক্ষণ সিদ্ধান্তে সেই যাত্রার মান রক্ষা হয় কিছু ঘুষখোর পুলিশ অফিসারের। অরিন্দমও কোনোরূপ আপত্তি জানায়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে যে ধর্মের কল বাতাসে নড়ে। ভবিষ্যতে সেই প্রবাদটিও সত্য হয় সে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জীবনে। সেই প্রসঙ্গে খানিক পরে আসছি। পরবর্তী সময়ে সোনারপুর থানার থেকে তাকে বদলি করা হয় আলিপুর মজুদ অরক্ষা বাহিনীর কার্যালয়ে। কিন্তু তার কিছুদিন পরেই পুলিশের বিভাগীয় পরীক্ষায় বসার সুযোগ আসে অরিন্দমের সামনে। এই পরীক্ষায় সফল হলে হবে তার পদোন্নতি, উত্তীর্ণ হতে পারবে সে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে। কিন্তু সত্যিই কি তা সম্ভব? সে যে কারো তাবেদারি করতে পারেনি কখনো। সে কখনোই এই পরীক্ষার সাফল্য পাওয়ার জন্য কাউকে ঘুষ দিতে প্রস্তুত নয়। তার সম্বল বলতে যোগ্যতা আর কাজের প্রতি নিষ্ঠা। এটুকু সম্বল করে কি এই পেশায় সাফল্য পাওয়া যায় নাকি? অরিন্দম যেই ব্যারাকে থাকে সেখানে প্রতি রাতেই চলে মদের ফোয়ারা। প্রায় প্রত্যেক সহকর্মীর নৈশভোজের সাথে মদের বোতলটা থাকে আবশ্যিকভাবেই। এই জায়গায় বড্ড বেমানানসে। অরিন্দম মদ স্পর্শ করে না, এমনকি সিগারেটেও টান মেরে দেখেনি এই জীবনে। এই নিয়ে তার সহকর্মীরা তার সাথে কম ঠাট্টা করে না। কিরে, খাকি ছেড়ে এবার কি গেরুয়া পোশাক পরবি নাকি? পেশার জায়গায় খাকি আর নিষ্ঠার জায়গায় গৈরিক,
এরমটা হতে পারলেই বোধহয় একজন আদর্শ পুলিশ হওয়া যায়, তাই না বলো? মজা করে তার কাছে একবার জানতে চেয়েছিল তার জনৈক সহকর্মী। সেদিন সেই সহকর্মী আর কোনো কথা বলতে পারেনি অরিন্দমের সামনে। নির্দিষ্ট দিনে শেষ হয় পুলিশের সেই বিভাগীয় পরীক্ষা, যেই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল প্রায় 100 জন, আর পদোন্নয়নের জন্য ছিল মাত্র 21টি পদ। হ্যাঁ, অরিন্দমকে পদোন্নতির জন্য থাকতে হবে ওই 21 জনের মধ্যে। কাজটা যে অত্যন্ত কঠিন তা বলাই বাহুল্য, কারণ এই 21 জনের মধ্যে থাকবে রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে চলা বেশ কয়েকজন পুলিশকর্মী, কয়েকজন আবার উপর মহলে স্নেহধন্য, আর তার বাইরে অর্থের জোরেও ঢুকবে বেশ কয়েকজন। শুধুমাত্র যোগ্যতার বলে এই পরিধির মধ্যে থাকাটা অত্যন্ত কঠিন। অরিন্দমের কাছে চ্যালেঞ্জ ছিল ঠিক এই জায়গাটাই। এই পেশায় আসার পর সে তার পিতার কাছ থেকেও কখনো কোনো অনুগ্রহ ভিক্ষা করতে যায়নি, বরং তার পিতা বারংবার চেয়েছে পুলিশ বিভাগ যেন তার সন্তানকে বহিষ্কার করে এই দপ্তর থেকে। একজন সম্মানীয় পুলিশ অধিকারীকে সন্তান কনস্টেবলের কাজ করলে কোন বাবাই সেটা মেনে নিতে পারে? অবশেষে নির্দিষ্ট দিনে এই বিভাগীয় পরীক্ষার ফলাফলের তালিকা দেখে হতবাক হয়ে যায় অরিন্দম। তার 2 চোখ বেয়ে ঝরছে অশ্রু, তবে তা বেদনার নয়, বরং সেই অশ্রু আনন্দের। কারণ এই তালিকায় সবার শীর্ষে যার নামটা আছে সে অরিন্দম আচার্য, সে অসহায় ছেলেটা যাকে কয়েক বছর আগে শুধুমাত্র ফুটবলের প্রতি ভালোবাসার কারণে ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার অপরাধে নিবিড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছিল, যাকে বাড়ি ছেড়ে এসে অসহায়ভাবে রাত কাটাতে হয়েছে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে বেশ কিছু মানুষের দয়াকে সম্বল করে। চাকরির প্রমোশন পাবার পর সবার আগে সে কয়েকটা ধুতি আর শাড়ি কেনে সেই ভবঘুরে জীবনের তার কাছের মানুষগুলোকে উপহার দেওয়ার জন্য, যার মধ্যে সেই রঘু কাকা আর কাকিমা, শিয়ালদা স্টেশনে সেই টিকিট পরীক্ষক আলম চাচা, বিহারি ইঞ্জিন চালক গাজী ভাইয়া, আর ফুটবল প্রশিক্ষক শ্যামলের সাথে তার মা এবং বোনের জন্য উপহারের বস্ত্র সামগ্রী ক্রয় করতে ভুল হয়নি অরিন্দমের। সেই কঠিন মুহূর্তে যারা তার পাশে ছিল, আজ তো তাদের সেই ভালোবাসার প্রতিদান দেবার সময় এসেছে বুক ভরা কৃতজ্ঞতায়। প্রতিটি মানুষই প্রাণ ভরে আশীর্বাদ করে অরিন্দমকে। শুধু শ্যামলের দেখা পায় না সে। তাদের পরিত্যক্ত প্রায় দালানের সদর দরজায় তালা ঝুলছে। ঘুণে ধরা কাঠের দরজার পাশে শিকড় আর ঝুড়ি বিস্তার করে ক্রুদ্ধ নাগিনীর ন্যায় তার কাছের মানুষগুলো সকল স্মৃতিটুকু মুছে ফেলতে মরিয়া তখন এক নির্মম সুপ্ত মহিরু। পুলিশের চাকরি পাওয়ার পর তার প্রায় সকল কাছের মানুষকেই 10 পয়সার পোস্টকার্ডে চিঠি পাঠিয়েছে অরিন্দম। সবার কাছ থেকে উত্তর এসে পৌঁছেছে, ব্যতিক্রম শুধু শ্যামল। তবে কি অভিমানে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার শ্যামলদা? শ্যামলদা, তুমি শেষটায় আমাকে ভুল বুঝলে, এটাই আমি মেনে নিতে পারছি না। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অরিন্দমের। ভগ্নপ্রায় তালাবন্ধ দরজার মধ্যে সযত্নে উপহার সামগ্রীগুলো ঢুকিয়ে দিয়ে এবার দরজার সামনে দাঁড়িয়ে একবার প্রণাম করে অরিন্দম। এই পরিত্যক্ত গৃহটা যে তার কাছে স্বর্গ। এবার সে ফিরে চলে তার গন্তব্যে। অরিন্দমের বিশ্বাস ছিল একদিন পুনরায় শ্যামল তাকে বুকে টেনে নেবে। সে কিছুতেই তার প্রতি রাগ করে থাকতে পারবে না। কিন্তু প্রকৃতই কি অরিন্দমের প্রতি রাগ করেছিল শ্যামল, নাকি হতভাগ্য সে মানুষটিকে কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছিল, যার নাগাল এত কাছে এসেও পায়নি অরিন্দম? এএসআই হিসেবে জীবনের প্রথম পোস্টিং পায় সে মগরাহাট 1978 সালে। এর মধ্যেই পুলিশ বিভাগে দেখতে দেখতে 3টে বছর সে অতিক্রান্ত করে ফেলেছে। আপাত দৃষ্টিতে মগরাহাট জায়গাটা শান্তিপূর্ণ হলেও সে সময় চাপা একটা উত্তেজনার পরিবেশ সর্বদাই বহাল ছিল। কলকাতা থেকে 25 মাইল দূরে অবস্থিত এই স্থানটিতে জুয়া চোলাই মদের স্বর্গরাজ্য তখন মগরাহাট। রাত 9টার পর যখন এখান থেকে ডায়মন্ড হারবারগামী শেষ ট্রেনটা ছেড়ে যায়, রেল প্ল্যাটফর্মগুলো অবলীলায় দখল করে নেয় সমাজ বিরোধীদের দল। সর্বানন্দপুর, বিলন্দপুর, বাকিপুর ইত্যাদি গ্রাম থেকে মধ্যরাতে ড্রাম বোঝাই চোলাই মদ এসে জমা হয় রেল স্টেশনে। পরের দিন সকালের ট্রেনে সেগুলো পৌঁছে যেত কলকাতা শহরের নানা প্রান্তে। এই তথ্য ভালো করেই জানে মগরাহাট থানা। রেল পুলিশের কাছেও যে খবরটা অজ্ঞাত ছিল না এমন নয়। তবু তারা কখনো এই চোরাচালানের পথে
অন্তরায় হয়ে ওঠেনি। কেন? তার প্রথম কারণ হচ্ছে এই থানার আয়তন। তখন একদিকে বিষ্ণুপুর থানা, অপরদিকে জয়নগর, আর অন্য প্রান্তে বারুইপুরের মধ্যে সুবিশাল পরিধি এই মগরাহাট থানা অঞ্চলের মানচিত্র। এর কিছুদিন পর যদিও মগরাহাট থানা ভেঙে উস্তিকে বিচ্ছিন্ন করা হয়েছে, তবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। বিষয়বস্তু এটাই যে থানার মাত্র 2.5খানা জিপ নিয়ে, হ্যাঁ 2.5খানাই বটে, কারণ 3টের মধ্যে একটা জিপ খারাপ থাকে বছরের প্রায় প্রতিটা সময়। এত বড় স্থানটি নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করার বিষয়টা খুব সহজ নয়, তা বলাই বাহুল্য। তার উপর এখানকার রাস্তাঘাটের বেহাল দশার কারণে গাড়ি নিয়ে থানা অধীনস্থ প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোটাও সহজ নয়। বহু জায়গায় অপরাধীদের ধরতে গেলে গ্রামের কাঁচা পথে পায়ে হেঁটে যাওয়া ছাড়া পুলিশ প্রায় নিরুপায়। অবশ্য এই কারণগুলো ছাড়াও অপরাধীরা ধরা না পড়ার পিছনে অবাধে চলা জুয়া এবং চোলাই মদের কারবারের নেপথ্যে পুলিশি নিষ্ক্রিয়তার আরেকটা কারণ নিশ্চয়ই ছিল। তবে সেই প্রসঙ্গটা না হয় তোলাই থাক। 1979 সালে রৌদ্রোজ্জ্বল এক তপ্ত দুপুর। সূর্য সেদিন তার সবটুকু তেজ যেন ঢেলে দিয়েছে প্রকৃতির বুকে। রাস্তাঘাট আজ বড় শুনশান। 11টা বাজার মধ্যেই থানা চত্বরে পথে ঘাটে জনমানবের দেখাই পাওয়া যায় না। অথচ হরিশঙ্করপুরের এই স্থানটা মগরাহাট বাজার সংলগ্ন হবার কারণে সর্বদাই জনকোলাহলে গমগম করে। থানার সামনের মূল সড়কপথটা উত্তি থেকে মগরাহাট হয়ে খানিক দূরে গুরুহাটার মোড় অবধি পৌঁছে 2 ভাগ হয়ে চলে গেছে গোচারণ আর দক্ষিণ বারাসাতের দিকে। আজ কিন্তু পাহাড় প্রমাণ কাজ অরিন্দমের সামনে, তবে তা সম্পূর্ণটাই কাগজ কলমে। সকাল 9টায় বসেও কাজের কুলকিনারা করে উঠতে পারছে না সে। তার মধ্যেই আচমকাই লোডশেডিং। মাথার উপরে সিলিং ফ্যানের গতি হ্রাস পেতে পেতে একসময় থেমে যায় সেটা। সাবেকি আমলে টিনের ছাদের থানা কক্ষ জুড়ে যেন লু বয়ে চলেছে। গরমে খানিকটা কাহিল হয়েই বোধ হয় কাজের মধ্যে টেবিলে মাথা রেখে খানিকক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল সে। স্যার, একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে। জনৈক হোমগার্ডের ডাকে আর মোড়া ভাঙে অরিন্দম। কি দরকার? তা তো জানি না স্যার, শুধু বললো আপনার সাথে দরকার আছে। ঠিক আছে, বুঝতে বলো, আমি যাচ্ছি। খানিক বাদে টেবিলে ছড়ানো ছেটানো কাগজপত্রগুলো গুছিয়ে রেখে চোখে মুখে জল দিয়ে থানার বাইরের ঘরে প্রবেশ করে অরিন্দম। হ্যাঁ, এক ভদ্রমহিলা বসে আছে অরিন্দমের জন্য। বয়স তার হয়তো 30 ছুঁই ছুঁই, অথবা তার চাইতে খানিকটা কম। মাথার চুলে পাক ধরতে শুরু করেছে বোধহয় তার বহু বছর পূর্বে। চোখে কালো মোটা ফ্রেমের চশমা। বাজারে সবচাইতে কম দামে চশমার ফ্রেম যেমনটা হয় তেমনটাই আর কি। পরনে হালকা রঙের সুতির শাড়ি। বহু ব্যবহারে সম্ভবত তার বর্ণ বিবর্ণ প্রায়, তবুও সেটা পরিপাটি করে ইস্ত্রি করে নিজের দীনতা ঢাকার প্রয়াসের কোনো ত্রুটি নেই তার মধ্যে। কাঁধে ঝোলানো সুতির একটা সাইড ব্যাগ কোলের মধ্যে নিয়ে সে বসে আছে মাথা নিচু করে। বলুন ম্যাডাম, আপনার জন্য কি করতে পারি? দূর থেকে মহিলাকে এক ঝলক পর্যবেক্ষণ করে বলে অরিন্দম। ভাই, আমি খুব বিপদে পড়ে এখানে ছুটে এসেছি, আমাদের তুমি বাঁচাও। একজন অপরিচিত মহিলার মুখে ভাই সম্বোধনটা শুনে খানিকটা বিস্মিত হয় অরিন্দম। অবশ্য তার সম্মুখে বিস্ময়ের আরও অবকাশ ছিল, তা বলাই বাহুল্য। এবার অরিন্দম তার মুখের দিকে এক ঝলক তাকায়। মহিলা তার পূর্বে পরিচিত শুধু নয়, তার বুক ভরা স্নেহ মমতারও যে সাক্ষী। সে শ্যামলের দিদি। হাতে গোনামাত্র কয়েক রাত সেখানে ছিল অরিন্দম। তার মধ্যেই তাকে নিজের ভাইয়ের মতন কাছে টেনে নেয় শর্মিষ্ঠা। সেই হাসিটুকু কিভাবে ভুলে যাবে অরিন্দম? আজ দিদিকে দেখে আবেগে চোখের কোণে জল চিকচিক করে ওঠে তার। আরে দিদি, তুমি এখানে? দিদি, তুমি জানো না, চাকরিতে প্রমোশন পেয়ে আমি তোমাদের বাড়ি ছুটে গিয়েছিলাম। শ্যামলদার তোমাকে বেশ কয়েকটা চিঠিও লিখেছি, কিন্তু তার কোনো রকম উত্তর আমি পাইনি। ওখানে আর তো আমরা থাকি না ভাই, তাই তোমার চিঠিগুলো হাতে পাইনি। ওখানে থাকো না তোমরা? কিন্তু কেন? সে অনেক কথা ভাই। সমুর একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে গত বছর। তারপর থেকে বিছানায় শোয়া। এখন কিভাবে যে আমাদের দিন কাটছে তা একমাত্র ভগবানই জানেন।
শ্যামলদার স্ট্রোক হয়েছে, আর এই খবরটা তুমি আমাকে জানাবার প্রয়োজন মনে করলে না দিদি? আমি কি এতই পর হয়ে গেলাম? আমি জানতাম তোমার পোস্টিং সোনারপুর থানায়। ওখানে আমিও 3বার চিঠি লিখেছি। তারপর কোনো উত্তর না পেয়ে একবার সেখানে গিয়ে শুনলাম তুমি নাকি আলিপুরে বদলি হয়ে গেছো। ভেবেছিলাম আর হয়তো তোমার সাথে আমাদের দেখা হবে না। হঠাৎ করে মামার বাড়ির পাড়ায় শুনলাম এখানে নাকি একজন নতুন পুলিশ অফিসার এসেছেন, খুব কড়া। তার নামও অরিন্দম আচার্য। ওদের কাছে সেই অফিসারের চেহারার যা বর্ণনা শুনেছিলাম, তারপর কেন জানি না মনে হচ্ছিল ঈশ্বর হয়তো আমার ভাইকেই আবার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তাই এখানে ছুটতে চলে এলাম। আচ্ছা দিদি, তাহলে তোমরা এখন মগরাহাটার কাছে থাকো, তাই তো? হ্যাঁ ভাই। কিন্তু তোমরা বেলেঘাটা ছেড়ে চলে এলে কেন সেটা বললে না তো? শর্মিষ্ঠাকে ভীষণ ক্লান্ত লাগছে। বোধহয় এই গরমের মধ্যে এখানে আসার ধকলটা সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। এক হোমগার্ডকে সে অনুরোধ জানায় শীতল পানীয় কিছু ব্যবস্থা করার জন্য। তারপর শর্মিষ্ঠাকে নিয়ে থানার অপর একটি কক্ষে এসে বসে অরিন্দম। কারণ শর্মিষ্ঠার চোখ মুখ তখন বলে দিচ্ছিল অনেক কিছুই বলতে চায় সে, কিন্তু সবার সামনে সেসব কথা বলতে হয়তো খানিকটা ইতস্তত বোধ করছিল শর্মিষ্ঠা। এবার অরিন্দম হতবাক হয়ে শুনতে থাকে শর্মিষ্ঠার কথাগুলো। শ্যামলদের পরিবারের সাথে তার পরিচয় 5টা বছর অতিক্রম করেনি। সেদিন শ্যামলদের পরিবারে অনটন থাকলেও সেই সাথে ছিল একটা শান্তির বাতাবরণ। বৃদ্ধা মা আর তার 2 সন্তান, মোট 3 জন প্রাণী মিলে অভাবের ক্যানভাসে আঁকা এক সংসার, যেখানে প্রত্যেকের মুখের হাসিটা ছিল অমলিন। শ্যামলের পিতা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। বেলেঘাটা অঞ্চলে তাদের পরিবারের একটা সম্মান ছিল সর্বজনবিদিত। স্বাধীনতা সংগ্রামী স্ত্রী এবং অবিবাহিত কন্যা হবার কারণে সামান্য কিছু পারিবারিক পেনশন, শর্মিষ্ঠার অল্প স্বল্প অর্থ উপার্জন আর শ্যামলের ক্রীড়া প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অর্থাদি থেকে রেশনের মোটা চাল আর মোটা কাপড়ের অভাব তাদের কখনো হতো না। তবে এর বাইরে তাদের সঞ্চয়ের ভাণ্ডার ছিল খুবই সামান্য। প্রতিটা রাতে ঘোলাটে হ্যারিকেনের আলোটাকে ঘিরে পরম তৃপ্তিতে চাটু শ্যাঁকা রুটির গন্ধ অথবা গরম ভাতের সুবাসটাকে উপভোগ করার মাঝেই ওরা পরম তৃপ্তিত নৈশভোজে মিলিত হতো। ভাই বোনের অম্লমধুর খুনসুটি আর মায়ের স্নেহের আঁচলের মাঝেই কেটে যেত ওদের দিনগুলো। কিন্তু বিধাতা পুরুষ যে এই সুখ শান্তি ওদের ললাটে দীর্ঘদিনের জন্য লিখে রাখেননি। শেষ মুহূর্তে দলকে অবনমনের হাত থেকে দাঁতে দাঁত চেপে রক্ষা করার পরেও শ্যামলের কপালে জুটেছিল গঞ্জনা আর তিরস্কার। একদিন সন্ধ্যায় ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরে আসে শ্যামল। ওদের দল নাকি অন্য একজন প্রশিক্ষককে বহাল করেছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই কাজে তার আর প্রয়োজন নেই। এই দলে প্রশিক্ষকের দায়িত্বে সে 10-10টা বছর কাটিয়ে দিয়েছে। তারপর সংঘের কর্মকর্তাদের এই ব্যবহার সে কীভাবে মেনে নেবে? সেই রাত থেকেই আচমকা জ্বরে বেহুঁশ হয়ে ভুলভাল বকতে শুরু করে শ্যামল। পরদিন সকালে নিজের ক্ষমতায় উঠে দাঁড়াবার ক্ষমতাটাও সে হারিয়ে ফেলে। শ্যামলই ছিল এই পরিবারের স্তম্ভ। কাজেই সে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ার পর তথাকথিত হিতাকাঙ্ক্ষী মানুষজনের ভিড় বাড়তে শুরু হয় ওদের বাড়িতে। তাদের মধ্যে কারোর আগমন ঘটে শ্যামলদের অর্ধ পরিত্যক্ত নোনা ধরা বাসভবন তথা গৃহ সংলগ্ন 4 কাঠা জমি আত্মসাৎ করার জন্য, আর কারোর বা লক্ষ্য শর্মিষ্ঠার যৌবনটাকে উপভোগ করা। আর তাদের বাড়িটাকে সেই মানুষটাই সবার আগে দখল করতে চেয়েছে। অতীতে যে অতি লালবাতি হয়ে সর্বহারা আর বুড়জোয়া তত্ত্ব প্রচার করে যেত সবার কাছে, 77 সালের পর তার রং বদলেছে। তার তথাকথিত অতি লাল নীতিটা সাধারণ লালে পরিণত হয়েছে। বন্দুক ছেড়ে তার সঙ্গী এখন লাল চায়ের ভাঁড় আর কাপড়ের ব্যাগে লালবাদের গ্রন্থ। তবে হয়তো সবটাই লোক দেখানো। হ্যাঁ, শ্যামলের এই অবস্থায় এতদিন সন্ধেবেলায় শর্মিষ্ঠার কাছে এসে একটা প্রস্তাব দেয় সেই বিপিন। তাদের জমি এবং বাড়িটা যেন প্রায় জলের দামে তার নামে লিখে দেওয়া হয়। পরদিন সকালে শর্মিষ্ঠা তার মা এবং ভাইয়ের সাথে আলোচনা করে বিপিনকে জানিয়ে দেয় কোনো অবস্থাতেই এই বাড়ি তারা বেচবে না। তারপর বহু হুমকি, বহু সৎপরামর্শর পর কাজ না হওয়ায় দিনে দিনে হিংস্র হয়ে ওঠে সে। আর তারপর আসে সেই অভিশপ্ত ভয়ঙ্কর দিনটা। সেই মুহূর্তে হাঁপাচ্ছে শর্মিষ্ঠা। একসময় হাতের বিবর্ণ রুমালটা দিয়ে মুখ ঢেকে কেঁদে ফেলে সে। আমাকে সব কিছু খুলে বলো দিদি। কোনো পুলিশকে নয়, তুমি তোমার ভাইকে বলবে তো। দেখো, বললে তোমারই একটু হালকা লাগবে।
আর আমি কথা দিচ্ছি, যেমন করেই হোক তোমাদের পরিবারের চোখের জল আমি নিশ্চয়ই মোছাতে পারবো। ভাই, সেদিন সন্ধে থেকেই শুরু হয় ঝড় বৃষ্টি। চারিদিকে গাঢ় অন্ধকার। রাত 8টার মধ্যে পথে জনপ্রাণীর দেখা নেই। আমি ফুলবাগান থেকে টিউশনি সেরে তাড়াতাড়ি ঘরে ফিরতে চাইছি। হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। বোধহয় বৃষ্টিও শুরু হয়েছিল কাছে পিঠে কোথাও। এখান থেকে খানিক এগিয়ে রাসমণি বাজার অবধি পৌঁছবার আগেই আমি বুঝতে পারি ওই দুর্যোগের মধ্যে কয়েকটা ছেলে আমার পিছু নিয়েছে। আমি যতই ছুটছি, ছেলেগুলো আমাকে ততই তাড়া করছে। ওদের মুখে নোংরা নোংরা নানান কথা, আর সেগুলোর লক্ষ্য যে আমি, তা বেশ বুঝতে পারি। তখন 45 রুটের একটা বাস পিছন থেকে আমার পাশে এসে দাঁড়িয়ে পড়ে। গাড়ির চালক বোধহয় বিষয়টা লক্ষ্য করেছিল। ওনার অনুরোধে আমি বাসে উঠে রাসমণি বাজার অবধি এসে নামি। এখনো ভাবলে গা শিউরে ওঠে। সত্যি না বটে, ওই সময় যদি বাসটা না পেতাম তাহলে আমার যে কী পরিণতি হতো আজ। ভাবলে ভাবলে ভয় লাগে আজও। ছেলেগুলোকে তুমি চিনতে পেরেছিলে, তাই না? না, তবে পরের দিন সকালে বিপিন আমাদের বাড়ির সামনে এসে আমাকে হুমকি দিয়ে যায়, আমরা বাড়ি ছেড়ে না দিলে এরকম বিপদে আমাকে বারবার পড়তে হবে নাকি। তার মানে সব কিছুর পিছনেই ওই শয়তানটার হাত আছে। আচ্ছা, তুমি পুলিশের কাছে এটা নিয়ে কমপ্লেন করেছিলে? হ্যাঁ, তো থানায় গিয়েছিলাম, কিন্তু ওরা আমার অভিযোগ নিতে অস্বীকার করে। পুলিশের বক্তব্য ছিল যে আমি যেন বিপিনের সাথে আলোচনা করে বিষয়টা মিটিয়ে ফেলি, আর সন্ধ্যের পর বাড়ির বাইরে না বের হই। বুঝলাম, কিন্তু তোমরা মগরাহাটে এলে কি করে? এখানে আমাদের মামার বাড়ি। আমাদের 2 মামা। ছোট মামা চাকরি সূত্রে বাইরে থাকে, গ্রামের বাড়িতে খুব একটা আসে না। আর বড় মামা তার পরিবার নিয়ে এখানে থাকে, চাষবাসের কাজ দেখাশোনা করে। তবে উনি ওনার সারা বছরের আয়ের বেশিরভাগ টাকাটাই মদ খেয়ে, জুয়া খেলে উড়িয়ে দেয়। শর্মিষ্ঠা আরও জানায়, তাদের দাদু মারা যাবার পূর্বে তার 2 ছেলে ও 1 মেয়েকে তার জায়গা জমি দান করে দিয়ে গেছে। সেই সব জায়গা চাষবাস করে বছরের শেষে তাদের বড় মামা কিছু অর্থাদি ওদের হাতে তুলে দিত। কিন্তু এর মধ্যেই একদিন তাদের দেশ বাড়িতে ছুটে এসেছে বিপিন। সে বারবার হুঁশিয়ারি দিয়ে গেছে, বেলেঘাটার বসত বাড়িটা তার নামে লিখে না দিলে সে এখানকার সব জায়গা জমিটুকু বর্গা করিয়ে দেবে। বিপিন এখানেও? হ্যাঁ ভাই, শিয়ালদা রেল কলোনি থেকে কাদাপাড়া বস্তি পর্যন্ত যেখানে যত চোলাই মদ বিক্রি হয়, সেগুলো নাকি এখান থেকে বিপিনের দলবলই যোগান দেয়। এমনকি ভাইয়ের কাছে শুনেছি, সংগ্রামপুরে বর্ষার শুরুতে মেলার সময় যে জুয়ার আসর বসে, সেটাও নাকি বিপিনই বেনামে চালায়। বিপিন লোকটা যে কত বড় জাত কেউটে তা এবার ভালো করে উপলব্ধি করতে পারে অরিন্দম। সেই সাথে হয়তো খানিকটা আত্মতৃপ্তি বোধ করে একটা কথা ভেবে, এই পুলিশের পোশাকটা গায়ে চাপাবার পর থেকে সেভাবে নিজের জাতটা পুলিশ ডিপার্টমেন্ট তথা সাধারণ মানুষের কাছে চেনাবার সুযোগ এখনও সে পায়নি। এবার হয়তো ঈশ্বর তাকে সেই সুযোগ করে দিতে চলেছেন। এই পরিস্থিতির থেকে তাদের পরিবারকে উদ্ধার করার সম্পূর্ণ আশ্বাস দিয়ে অবশেষে শর্মিষ্ঠাকে বিদায় জানায় অরিন্দম। তারপর কয়েকটা দিন তা চলে যায় বিপিন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। মগরাহাটের বহু দাগী অপরাধী লাল দলের ছত্রছায়া থাকা বিপিনকে এক ডাকেই লাল ভাইয়া নামে চেনে। কপালের ডান দিকে তার একটা গভীর কাটা দাগ, চোখের দৃষ্টি ঈষৎ টেঁড়া। চোলাই মদের দোকানের সুবাদে মগরাহাটে তার নিত্য যাতায়াত। আর সব শেষে যেই তথ্যটা সে সংগ্রহ করে তা অরিন্দমকে এক অনাবিল স্বপ্নের দেশে পৌঁছে দেয়। খবরটা তাকে ঠিকই দিয়েছে শর্মিষ্ঠা। সংগ্রামপুরের মেলায় যতগুলো জুয়ার বোর্ড বসে তার সবটাই বেনামে বিপিনের। আর মেলার সময় সে তার কাছের কিছু লোকজনকে নিয়ে মেলার আশেপাশেই থাকে। বিপিনের সহযোগী 2 জনের নামও জোগাড় করে অরিন্দম। তাদের একজন কালাম, অন্যজন তোতা। সেই মেলা শুরু হবে আজ থেকে ঠিক 36 দিন পর। যদিও একটা বিষয় অরিন্দমের নজর এড়িয়ে যায় শেষ পর্যন্ত।
সংগ্রামপুর স্টেশন চত্বরে দাঁড়িয়ে মাতালের ছদ্মবেশে এই তথ্যগুলো সংগ্রহ করার মধ্যেই সেদিন তাকে চিনে ফেলেছিল তোতা। মগরাহাট থানার ছোটবাবু এই পুঁচকে ছেলেটার জন্য তাদের বসের চুল্লু সাপ্লাইয়ের কারবার হ্যাম্পার হচ্ছিল বেশ কিছুদিন ধরে। পুলিশের ডাকবাবু তাদের সতর্ক করে দিয়েছে, থানায় নতুন জয়েন করা এই এএসআই ছোকরাটা বহুত খতরনাক, মালটা ডায়া বায়ার ধার ধারে না একেবারেই। তাই বড়বাবু ওকে একটু সমঝে চলে। খানিক দূর থেকে এক দৃষ্টিতে দেখেই তোতা চিনে নিয়েছিল অরিন্দমকে। হ্যাঁ, এ তো মনে হচ্ছে সেই অফিসারটাই। সংগ্রামপুর স্টেশন থেকে শেষের গাড়িতে ওঠার যাত্রী আজ নেই বললেই চলে। তার মধ্যে প্ল্যাটফর্ম চত্বরে এখনও বৈদ্যুতিক সংযোগ না পৌঁছাবার কারণে টিমটিমে দু একটা গ্যাসের বাতি ভরসা এই অপরিসীম অন্ধকার কাটাতে। যদিও তার মধ্যে স্টেশন অফিসারের চৌহদ্দির বাইরে সারাটা প্ল্যাটফর্ম জুড়ে যে দু একটি বাতি জ্বলছে, সেগুলোর ম্রিয়মান আলোতে খানিক দূরে কোনো কিছুই নজরে আসে না। বহু দূর থেকে ভেসে আসা রেলগাড়ির হেডলাইটের আলোটা একটু একটু করে উজ্জ্বল হতে শুরু করে। দেউলা স্টেশন থেকে ছুটে আসছে রাতের শেষ ট্রেনটা। একসময় সংগ্রামপুর স্টেশনে এসে দাঁড়ায় সেটা। সামান্য দু একজন লোক হয়তো নামে ট্রেন থেকে, তার মধ্যেই অরিন্দম গাড়িতে উঠে পড়ে। পরবর্তী স্টেশন মগরাহাট। অবশ্য সে লক্ষ্য করেনি যে এই ট্রেনে শেষের কামরায় আরেকজন মানুষ উঠেছে সংগ্রামপুর থেকে, যে সারাক্ষণ শুধুমাত্র তার দিকেই নজর রেখে চলেছিল। বিগত কয়েক বছর পূর্বের ন্যায় ডায়মন্ড হারবারের রেলপথে এখন আর বাষ্পীয় ইঞ্জিন টানা রেলগাড়ি চলে না। কাজেই সংগ্রামপুর থেকে মগরাহাট অবধি এই বৈদ্যুতিক ট্রেনে সামান্য দূরত্বটুকু অতিক্রম করতে 10 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। আজ দুপুরের পর থেকে পেটে দানা পানি কিছুই পড়েনি অরিন্দমের। তার মধ্যে পোশাকের মদের গন্ধে গা গুলিয়ে আসছে তার। না, সে মদ্যপান করে না, তাই মদের দুর্গন্ধযুক্ত পোশাক সবার আগে ছেড়ে ফেলা জরুরি। গাড়ি থেকে নামার পূর্বেই সে নিজের ব্যাগের মধ্যে থেকে পরিচ্ছন্ন পোশাকটা বের করে পরিধান করে নেয়। মগরাহাট স্টেশনের পর স্বভাবতই মাতালের অভিনয় করার দায় ছিল না তার। স্টেশনের বাইরে তখন চারিদিকে ডালপালা বিস্তার করা একখানা বট গাছের নিচে নিজের রিকশার উপরে বসে ঘুমাচ্ছে ফজলু। এই ফজলু, বলছি আমাকে পৌঁছে দিবি নাকি রে? ফজলু অরিন্দমের পরিচিত। থানা চত্বরে রিকশা নিয়ে যাতায়াতের সুবাদে ওর সাথে ইতিপূর্বে পরিচয় হয়েছে অরিন্দমের। কেন নেব না, চলুন বাবু। ফজলুর আহ্বানে রিকশায় ওঠে অরিন্দম। ক্ষতবিক্ষত পথ ধরে হেলে দুলে ফজলুর রিকশায় এগিয়ে চলে মগরাহাট থানার দিকে। তোতা কিন্তু তখনও খানিক দূর থেকে নজর রেখে চলেছে ফজলুর রিকশার দিকে। অরিন্দমকে থানায় পৌঁছে ফিরে আসার সময় সেখানে দূরে দাঁড়িয়ে ফজলুর সামনে টর্চটা জেলে তাকে থামতে ইঙ্গিত করে। এই হ্যাঁ রে ফজলু, তাকে তুই থানায় পৌঁছে দিতে গেছিলি? ওই বাবুটাকে তুই চিনিস? কেন চিনব না, উনি তো আমাদের থানার ছোট বাবু। খানিকটা গর্বের সাথেই বলে ফজলু, আর তারপরেই তোতা অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। রহস্যময় এই মানুষটা সম্বন্ধে ঠিক যেটুকু তথ্য বিপিনের কাছে পাঠানোর প্রয়োজন সেটা পাঠিয়ে দেয় তোতা। আর তারপরেই থানার বড়বাবুর কাছে নানা উপঢৌকন নিয়ে হাজির হয়ে যায় সে। এই জুয়ার আসর থেকে প্রচুর টাকার খেলা চলে বিপিনের, কাজেই এই আসর বন্ধ করা চলবে না। তার জন্য যত টাকা লাগে তা দিতে সে প্রস্তুত। অত্যন্ত নির্ভয়েই কথাগুলো বড়বাবুকে বলেছিল বিপিন, কিন্তু তার মধ্যেই জনৈক হোমগার্ড ভায়া হয়ে এই খবরটা চলে যায় অরিন্দমের কানে। এক অসম চোয়ালে চাপা লড়াইয়ের জন্য এবার নিজেকে প্রস্তুত করে সে। বন্ধ করতেই হবে এই জুয়ার আসর, আর সেখানকার সব কুশীলবদের সাথে বিপিনকে গ্রেফতার করতে পারলেই তার শান্তি। কিন্তু এই সমাজে বেশিরভাগ চিকিৎসক, আইনজীবী এবং খাকি উর্দিধারীরা কারোর বন্ধু হতে পারে না। অরিন্দম এই দুঃসাহসিক অভিযানে পাশে চেয়েছিল কিছু বিশ্বস্ত সহকর্মীকে, কিন্তু অচিরেই মোহভঙ্গ হয় ওর। বলাই বাহুল্য, তোতা তার সম্বন্ধে সবটুকু তথ্য জোগাড় করার পর থানার বড়বাবুর সাথে বিপিনের এক সময় শুরু হয় চূড়ান্ত এক টাকার খেলা। আর অরিন্দমের হার না মানা মানসিকতা তখন তাকে তৈরি করে চলেছে কিছুদিনের মধ্যেই কঠিন এক লড়াইয়ের ময়দানে নিজেকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু এতখানি প্রতিকূলতার মধ্যে এই যুদ্ধে জয়ী হওয়া কি সম্ভব? এই উত্তর পেতে অরিন্দমকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হয়েছিল। দিনটা ছিল জুলাই মাসের 4 তারিখ। ঘড়িতে তখন রাত 10টার কিছু বেশি।
সেদিনের শেষ ডাউন ডায়মন্ড হারবার লোকাল ধামুয়া স্টেশন থেকে ছেড়ে আসছে। গন্তব্য তার মগরাহাট। গাড়ির ঘন্টা বেজে গেছে খানিক পূর্বেই। এই ট্রেনের পর আপ অথবা ডাউন কোনো ট্রেন ভোরবেলার পূর্বে এই পথে যাতায়াত করে না। তাই ট্রেনটা চলে যাবার পর কিছুক্ষণের জন্য বিশ্রাম মগরাহাট স্টেশন কর্মীদের। 4টে সংগ্রামপুরের টিকিট দিন। অন্ধকারের মধ্যে টিকিট কাউন্টারের জানলার বাইরে থেকে ঈষৎ ভারী কণ্ঠে একজন বলে। খানিকটা অবাকই হয় বুকিং ক্লার্ক অবিনাশ। এত রাতে সংগ্রামপুর যাওয়ার টিকিট কেউ বড় একটা তো কাটে না। ডায়মন্ড হারবার লাইনে সংগ্রামপুর স্টেশনের আলাদা একটা বদনাম ছিল তখন। চুরি, ছিনতাই, রাহাজানির স্বর্গরাজ্য যে এই জায়গাটা, তাই সন্ধ্যের পর এ পথে ডায়মন্ড হারবার থেকে কেউ বড় একটা ফেরে না। দৈবাত ফেরার প্রয়োজন হলে সংগ্রামপুর অতিক্রম করা অবধি ইষ্টনাম জপা ছাড়া উপায় কি? আর চোর, ডাকাত, তস্করের দল যদিও বা রাতের গাড়িতে ওঠে, তাদের টিকিট কাটার বালাই নেই। তবে ওরা কি হতে পারে? যদিও রেলকর্মীদের এতখানি কৌতূহল না থাকাই ভালো। সেটা উপলব্ধি করে পয়সাটুকু গুনে 4টে টিকিট সে জানলার থেকে বাড়িয়ে দেয়। অন্ধকারের মধ্যে একটা হাত টিকিট 4টে নিয়ে মিলিয়ে যায় সেখান থেকে। গাড়ি ইতিমধ্যেই মগরাহাট স্টেশন ঢুকেছে। 9 নম্বর সেতু অতিক্রম করে গাড়ি এগিয়ে আসার গমগমে শব্দটা ভেসে আসছে তখন। 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ মাথায় হলুদ ও সবুজ সিগন্যালগুলো জ্বলে উঠছে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে। গাড়িটা স্টেশনে এসে দাঁড়াবার পর শহর থেকে কাজের শেষে ফিরে আসা বেশ কিছু যাত্রী এখানে নামে, আর ওঠে হাতে গোনা মাত্র 5 জন, যাদের মধ্যে প্রথম 4 জনের পরনে হাঁটু অবধি পাঞ্জাবি আর লুঙ্গি, মাথায় টুপি, গালে দাড়ি। আপাত দৃষ্টিতে তাদের দেখে মনে হবে ধর্মপ্রাণ একদল মুসলিম সম্প্রদায়ের মানুষ, কোনো মসজিদ থেকে জামাত সেরে বাড়ি ফিরছে। নিজেদের মধ্যে অত্যন্ত চাপা স্বরে তারা কথা বলে চলেছে। চোখের দৃষ্টি তাদের স্থির নয়। রেলগাড়ির কামরার মধ্যে চারিদিকে ঘুরপাক খাচ্ছে মানুষগুলোর নজর। সংগ্রামপুরে গাড়ি এসে থামতে নেমে পড়ে 5 জন মানুষই। গাড়ি এখানে এসে থামার ঠিক পূর্বেই বৃষ্টি শুরু হয়েছে মুষলধারায়। একাকী সেই মানুষটার এই অঞ্চলের পথঘাট যে হাতের তালুর মতন চেনা, তা বেশ বোঝা যায়। বৃষ্টির মধ্যে প্রকাণ্ড এক ছাতা খাটিয়ে লুঙ্গিটাকে হাঁটুর উপরে ভাঁজ করে নিয়ে এক হাতে টর্চ জেলে আর এক হাতে চটি জোড়া ধরে কর্দমাক্ত মেঠো পথ ধরে এগিয়ে চলে তার গন্তব্যের দিকে। ঠিক যেমন করে গ্রামের সাধারণ মানুষ বর্ষণ মুখর পথে যাতায়াত করে, ঠিক সেইভাবে সে 4 জন জামাতে মুসলমান ভাই তখন দাঁড়িয়ে জনহীন রেল স্টেশনের শেডের তলায়। তাদের গন্তব্য কোথায়? নিশুতি রাতে নির্জন এই রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের মধ্যে কি এত কথা থাকতে পারে? সেই সকল প্রশ্নগুলোর উত্তর এবার দেওয়া প্রয়োজন। বৃষ্টির ঝাপটায় মানুষগুলোর দাড়ি গালের মধ্যে কেমন যেন চুপসে গেছে। এমন তো হবার কথা নয়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করলে দেখতে পাওয়া যাবে তাদের বর্ষণ সিক্ত পাঞ্জাবির তলা থেকে উঁকি মারছে খাকি রঙের পোশাক, লুঙ্গির নিচে হাঁটু অবধি পরিপাটি করে গোটানো ফুল প্যান্ট। কোনো জামাতি মুসলিম এরকম অদ্ভুত পোশাক পরিধান করে নাকি? না, তার আদতে তেমনটা নয়, বরং এটা ছিল তাদের ছদ্মবেশ, তা বলাই বাহুল্য। অবশ্য তুমুল বর্ষণের মধ্যে ছাতা মাথায় গ্রামের পথ ধরা সেই মানুষটাও কোনো নিরীহ গ্রামবাসীর ছিল না। আসলে তারা সবাই বাঘবন্দি খেলার একজন কুশীলব। বৃষ্টির তোড় খানিকটা প্রশমিত হওয়ার পর মুসলিম জামাতের বেশে অরিন্দম এবং তার বিশ্বস্ত 3 জন কনস্টেবল এগিয়ে চলে সংগ্রামপুরের সেই মেলা প্রাঙ্গণের দিকে, যেখানে জুয়ার সাথে অবাধে চলে পৃথিবীর আদিমতম ব্যবসা। নারীর দেহের ঘাম, রক্ত বিকোয় মেলা প্রাঙ্গণের অনতি দূরে অর্থের বিনিময়। বহু তরুণ এই রঙিন নেশার ফাঁদে পা দিয়ে হয় সর্বশান্ত, আর নিরালয় থেকে মৃদু হাসি হাসে মনুষ্যরূপী এক শয়তান। তার নাম বিপিন। অরিন্দমের এখানে আসার পরিকল্পনার কথা তার কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে মগরাহাট থানার এক অফিসারের সৌজন্যে। আর মগরাহাট স্টেশন থেকে তাদের গতিবিধির উপর নজর রেখে চলেছিল বিপিনের আস্থাভাজন ধুরন্ধর এক অনুচর। সে হল তোতা। অরিন্দমের মেলা প্রাঙ্গণে এসে পৌঁছাবার বহু পূর্বেই সে দ্রুত পদে সেখানে পৌঁছে খবরটা জানিয়ে দেয় বিপিনকে। এখন শুধু অপেক্ষা পুলিশের উর্দিধারী মানুষগুলোকে ফাঁদে ফেলে এখানে টেনে এনে চিরতরে খতম করে দেওয়া। অরিন্দম তার কত বড় দুশ্মন তা ইতিমধ্যেই বিপিন জেনে গেছে। আর বাংলা একটা প্রবাদ বচন আছে,
যে শত্রুর শেষ রাখতে নেই। কাজেই এর মধ্যেই সংগ্রামপুর পুলিশ ফাঁড়ি থেকে কয়েকজন কনস্টেবল যোগ দেয় অরিন্দমের বাহিনীর সাথে। মেলা প্রাঙ্গণে সব রকম তথ্যাদি সংগ্রহ করার জন্য পাঠানো হয় তাদের বাহিনীর জনৈক ছদ্মবেশী কনস্টেবল হরিপদ মান্নাকে। কিন্তু তার বহু পূর্বেই অরিন্দমের বাহিনীর গতি প্রকৃতি পৌঁছে গেছে বিপিনের কানে, তাই ইতিমধ্যেই বলেছি। কাজে হরিপদ সেখানে পৌঁছাবার সাথে সাথেই তার উপর চড়াও হয় বিপিনের লোকজন। হরিপদকে বেঁধে রাখা হয় মেলা প্রাঙ্গণের অনতি দূরে এক পরিত্যক্ত কক্ষে। প্রাণের ভয়ে সেখান থেকে ছিটকে বেরিয়ে আসে হরিপদর খানিক দূরে থাকা বাকি কনস্টেবলরা। বিপিনের বাহিনী এর মধ্যেই বিপজ্জনক অস্ত্রাদি হাতে নিয়ে আক্রমণ শানায় তাদের বিরুদ্ধে। অবশ্য বিপিনের মূল লক্ষ্য তখন অরিন্দম। আজ সে খতম করবেই তাকে। নিতান্ত বাধ্য হয়ে খানিকটা পিছিয়ে আসে অরিন্দম। ইতিমধ্যে সেখান থেকে পলাতক বেশ কয়েকজন কনস্টেবল আশ্রয় পেয়েছে মেলা প্রাঙ্গণ সংলগ্ন কিছু সহৃদয় মানুষের গৃহে। আমি অরিন্দম ভট্টাচার্য বলছি। আমাদের কাছাকাছি পুলিশ বাহিনীর যে সকল সদস্যরা আছে তারা অবিলম্বে আমাদের সাথে মিলিত হও, কোনো ভয় নেই তোমাদের। দীপ্ত কণ্ঠে কথাগুলো বলে অরিন্দম। মেলা প্রাঙ্গণের খানিক দূরে পুলিশ ব্যারাকের হ্যান্ডমাইক থেকে তখন শোনা যায় তার কণ্ঠস্বর। অবিলম্বে সেই অঞ্চলে রাত পাহারায় নিযুক্ত থাকা হোমগার্ড আর কনস্টেবলদের নিয়ে গড়ে ওঠে একটি বাহিনী। ছুটে আসে অরিন্দমের ডাকে। খানিকটা জোর পায় এবার অরিন্দম। তার সাথে এখন আগ্নেয়াস্ত্রধারী 7 জন পুলিশ কর্মী। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে এবার তার লক্ষ্য দ্রুত শত্রুপক্ষকে আক্রমণ করে আটক কনস্টেবল হরিপদকে অত্যন্ত দ্রুততার সাথে উদ্ধার করা। মেলা প্রাঙ্গণকে এবার ঘিরে ফেলে তারা। অরিন্দমের নির্দেশ মতন 3টি দলে ভাগ হয়ে যায় পুলিশ বাহিনী। অনর্গলভাবে বাঁশি বাজিয়ে তারা এলো পাথারি সার্চ লাইটের আলো ফেলতে ফেলতে তারা একটু একটু করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে থাকে। অরিন্দমের আশঙ্কা ছিল শত্রুপক্ষ অন্ধকারের মধ্যে তাদের দিকে বম্বিং করার একটা চেষ্টা করতে পারে। তাদের জীবনহানির একটা সম্ভাবনা থেকেই যায়। এজন্য সবার আগে পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয় শূন্যে কাউকে রাউন্ড ফায়ার করতে হবে। আর এরপরেই মনোবল ভাঙতে শুরু করে বিপিনের দলবল। আমাদের বিশাল পুলিশ বাহিনী তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এখান থেকে পালাবার চেষ্টা করলেই কিন্তু আমরা গুলি চালাবো। বাঁচতে চাইলে কোনো রকম চালাকি করার চেষ্টা না করে আমাদের কাছে সারেন্ডার করো, কুইক। মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে হিম শীতল গলায় বিপিনের বাহিনীকে সতর্ক করে দেয় অরিন্দম। না, বিশাল বাহিনী ছিল না অরিন্দমের কাছে, ছিল অদম্য সাহস আর অপরিসীম বুদ্ধিমত্তা। আর সেই উপস্থিত বুদ্ধির কাছেই এবার হার মানে তার শত্রুপক্ষ। লাল ভাইয়া বিপিন তোতা এর মধ্যেও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবু ধরা পড়ে যায় তাদের দলের অন্তত 5 জন, যাদের মধ্যে ছিল গার্ডেন রিচ থেকে ভাড়া করে আনা জুয়ার বোর্ডের 2 জন জাকি ও এলাকার ত্রাস বিপিনের অনুচর কালাম। জুয়ার বোর্ডের এই সকল জাকিরা যে কোনো জুয়া ব্যবসায়ীদের চোখের মণি। এরা সাধারণ জুয়ারি সেজে জুয়ার বোর্ডের সামনে এসে দাঁড়ায়। এই খেলায় তারা ঠিক এতটাই দক্ষ যে একটা চাল এদের ভুল হয় না। এরপর একসময় সাধারণ মানুষজনকে হতবাক করে দিয়ে জুয়ার বোর্ডে মোটা দান পকেটে ভরে এরা ফিরে যায়। কিন্তু বলা বাহুল্য, এর সম্পূর্ণটাই একটা সাজানো ক্রীড়া মাত্র। এদের প্রত্যেকেই জুয়ার বোর্ড মালিকের ভাড়া করা লোক। আর এইসব জাকিদের দেখেই সাধারণ সরল গ্রামবাসীদের মনে জন্মায় লোভ। আর সেই লোভের খেসারত তারা দেয় একসময় সর্বশান্ত হয়ে। যেদের মাথায় বাড়ি থেকে স্ত্রীর অলংকার পর্যন্ত এনে এখানে দিয়ে যাবার নজিরও বড় বিরল নয়। অরিন্দমের নির্দেশে ধরা পড়া মানুষগুলোর হাতে অত্যন্ত দ্রুততার সাথে হাতকড়ি পড়ায় পুলিশ বাহিনী। তারপর এদের থেকেই পুলিশ জানতে পারে হরিপদকে ঠিক কোথায় আটকে রাখা হয়েছে। বাকি আরও কয়েকজন কনস্টেবল আশ্রয় নিয়েছে মেলা চত্বরের নিকটবর্তী এক গৃহে। তা আগেই বলেছি। অরিন্দমের কণ্ঠস্বর শুনে এবার তারাও বেরিয়ে আসে। মধ্যরাত তখন অতিক্রান্ত হয়ে গেছে। স্থানীয় মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজানের সুর। আসামিদের বেঁধে গ্রামবাসীদের সাহায্যে একটা প্যাডেল ভ্যানে চাপিয়ে পুলিশ বাহিনী এবার রওনা হয় সংগ্রামপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। এই আসামিরা ধরা পড়া বা জুয়ার বোর্ডগুলো বাজেয়াপ্ত হওয়ার পরেও যেন ঠিক সন্তুষ্ট হতে পারেন অরিন্দম। মূল আসামি যে তার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, বিপিন ধরা না পড়লে তো এই অভিযানের সাফল্যের কোনো মানেই থাকে না। লকআপের 3rd ডিগ্রি প্রয়োগ করেও আসামিদের কারোর কাছ থেকে বিপিন সম্বন্ধে বিশেষ কিছু তথ্য সে বার করতে পারে না। অরিন্দম বুঝতে পারে যে এভাবে বিপিনকে ধরাটা অসম্ভব।
তাই সে এবার খানিকটা চতুরতার আশ্রয় নেয়। পরদিন মধ্যরাত অবধি থানার লকআপে সে কালামকে বেধড়কভাবে প্রহার করতে থাকে। আমাকে মারবেন না স্যার, আমি মরে যাব, বিশ্বাস করুন। আমাকে আমাকে মারবেন না স্যার। মারবো না, তাই না? মারবো না? কি ভেবেছিস? হ্যাঁ, তোদের পালের গোদা বিপিন শালা কি ভেবেছে? একে টাকা খাওয়াতে পারে, তাকে টাকা খাওয়াতে পারে, তার পেছনে টাকা ছড়াতে পারে। হ্যাঁ, আর আমার বেলায় সরে বাচ্চার হাত দিয়ে একটু জলও গলবে না। লক্ষ লক্ষ টাকার ব্যবসা করবি, আর পুলিশকে দিতে গেলেই পেছন ফেটে লাল হয়ে যাবে। হ্যাঁ, তাই না? কালকে সন্ধ্যের মধ্যে পুরো 25,000 টাকা আমার চাই, না হলে তোর চামড়া ছাড়িয়ে লাশটা বস্তায় বেঁধে লাল ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো। মাথায় ঢুকলো কথাটা? হ্যাঁ চাঁদু? পায়ের পাতা থেকে নিতম্ব দেশ অবধি অরিন্দমের মারে তখন কাহিল হয়ে পড়েছে কালাম। তার মধ্যেই স্যারের কথাগুলো শুনে ওর মুখটা চকচক করে ওঠে। বাবু, এইসব কথা আমাকে একটু আগে বলতে পারলেন না? আমি এখনই চিঠি লিখে দিচ্ছি। স্টেশনে কেলে রাজুর চায়ের দোকানে চিঠিটা দিয়ে বলতে হবে যে 5 টাকার চিনি ছাড়া লাল চা মাটির ভাঁড়ে। চিঠিটা ঠিক সময় লাল ভাইয়ের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। লকআপে কালামের হাতে কাগজ কলম তুলে দেবার পর সে কাঁচা হাতে 2 লাইনের একটা চিঠি লেখে। এবার সেটা খামে মুড়ে চিঠির উপর কিছু একটা সাংকেতিক চিহ্ন এঁকে জানায় যে 2 দিনের মধ্যে লাল ভাইরা অরিন্দমের সাথে দেখা করে তার বকেয়া টাকা দিয়ে যাবে। এবার সত্যি মনটা আনন্দে নেচে ওঠে অরিন্দমের। তার মধ্যে তার চাল খাটতে শুরু করেছে। 2 দিনের মধ্যেই পুলিশের জালে ধরা পড়তে চলেছে বিপিন। হ্যাঁ, অরিন্দম লোক মারফত খবর পেয়ে যায় গভীর রাতে মগারহাট স্টেশনে তার সাথে দেখা করতে আসছে লাল ভাইরা। সে কয়েকজন কনস্টেবলকে নিয়ে নির্দিষ্ট সময় সেখানে পৌঁছে যায়। ঘড়িতে সময় তখন রাত 11:10। অপরাধ জগতের এক বাদশা আসছে তার সাথে দেখা করতে। তার অভ্যর্থনার জন্য তৈরি অরিন্দম। আরও 15 মিনিট সময় অতিক্রান্ত হয়ে যায়। তবে কি তার ছক বুঝে শেষ মুহূর্তে সরে পড়েছে বিপিন? এইসব 7-5 ভাবার মধ্যেই রাতের নীরবতা ভেঙে সাবেকি আমলের একখানা রাজদূত বাইক এসে পৌঁছায় রেল স্টেশনের বাইরে। তাতে 3 জন সাওয়ারি। বাইকের পিছনে বসা মানুষটা নামার পর একখানা ছোট ব্যাগ হাতে মাঝের ব্যক্তিটা নেমে একটা সিগারেট ধরায়। অন্ধকারের মধ্যে ডালপালা ছড়ানো একটা বটগাছের আড়ালে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সব কিছু লক্ষ্য করে যাচ্ছিল অরিন্দম। এই যে লাল ভাই, আমার টাকাটা এনেছো লাল ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার, 25,000 এই ব্যাগে আছে। কাল সকালে আমার লোকেদের ছেড়ে দিন। এবার উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে বিদ্যুৎ বেগে বটগাছের আড়াল থেকে বেরিয়ে আসে অরিন্দম। কনস্টেবলদের কারো সার্চ লাইট তখন বিপিনের মুখে, আর কেউ হাতের অস্ত্র তার দিকে তাক করে আছে। হ্যান্ডস আপ বিপিন। তোমার খেলা এখানেই শেষ। প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি সারেন্ডার করো, নইলে এই যে বন্দুকটা দেখতে পাচ্ছ। বিপিন এই পরিস্থিতির জন্য তৈরি ছিল না, তাই অরিন্দমের এহেন মূর্তি দেখে সে হাত দুটো মাথার উপর তোলে। আর মিনিট কয়েকের মধ্যেই খানিক দূরে দাঁড়িয়ে থাকা জিপে নিয়ে তোলা হয় লাল ভাইকে। তারপর অন্ধকার পথে হেডলাইট জ্বালিয়ে গাড়ি ছুটে চলে মগরাহাট থানার উদ্দেশ্যে। থানায় ঢুকেই বিপিনকে নিয়ে অরিন্দম প্রবেশ করে থানার নির্দিষ্ট এক কক্ষে। আপাত দৃষ্টিতে দাগি অপরাধীদের থেকে কথা বের করার জন্য এটা ছিল পুলিশের ভাষায় নির্যাতন কক্ষ বা টর্চার চেম্বার। বিশ্ব মানব অধিকার রক্ষার যুগে অপরাধীদের উপর শারীরিক নির্যাতন সঠিক কিনা তা নিয়ে বিস্তর মনোভেদ আছে, কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না যে এই ঘটনার সময়কাল আজ থেকে 40 বছরেরও প্রাচীন। এখন নানান প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে অপরাধীদের থেকে সত্য কথা আদায় করার জন্য, কিন্তু সেই সময় পুলিশ যদি অপরাধীদের শুধুমাত্র জামাই আদরে আপ্যায়িত করত, তাহলে অপরাধ প্রবণতা হ্রাস পাবার জায়গায় উত্তরোত্তর বৃদ্ধি পেত তা বলাই বাহুল্য। বহু অপরাধী সেই সময় শুধুমাত্র অপরাধের পথ থেকে সরে এসেছে পুলিশের নির্যাতনের আতঙ্কে, এমন দৃষ্টান্ত বিস্তর। কিন্তু সেই বিতর্কের মধ্যে প্রবেশ করা এখন কোনোভাবেই আমাদের উদ্দেশ্য নয়। পিছমোড়া করে বেঁধে বিপিনকে জোরালো স্পটলাইটের আলোর সামনে দাঁড় করিয়ে চমকে ওঠে অরিন্দম। কোথায় যেন সে ইতিপূর্বে দেখেছে ওকে, কিন্তু কিছুই মনে করতে পারে না।
বিপিনের কণ্ঠস্বর, তার নামটাও যেন বড্ড চেনা লাগে অরিন্দমের। খানিকটা সময় তার আচ্ছন্নের মধ্যে কেটে যায়। অবশেষে মনে পড়ে বিপিন নামটা সে শুনেছিল ভবঘুরের মতন শিয়ালদহ স্টেশন চত্বরে অতিবাহিত করা দিনগুলোর মধ্যে। নিশুতি এক রাতে সেখানকার ট্র্যাম লাইনের পাশে অতি লালবাদী জনৈক ব্যক্তি তার শরীরে পিস্তল ঠেকিয়েছিল। পরে তাদের দলের একজন ওকে নিবৃত করে পিস্তলের ট্রিগার চাপা থেকে। অরিন্দম এবার নিশ্চিন্ত হয়, এই সেই বিপিন। সেদিনে সেই নীতি আদর্শের মুখোশ খসে পড়েছে আজ তার মুখ থেকে। এই মানুষটার জন্যই শ্যামলের পরিবারকে এতখানিক মানসিক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে দিনের পর দিন। খাকি উর্দিতে অরিন্দম আজ মুক্ত বালাকা, আর সম্পূর্ণ অসহায়ভাবে সামনে দাঁড়িয়ে তার পয়লা নম্বরের দুশ্মন। আরে বিপিন, হ্যাঁ, শত্রুত্ব শেষ রাখতে নেই, কথাটা শুনেছিস কখনো? মানে জানিস এর কি? তুই হয়তো আমাকে চিনতে পারবি না। একটা শীতের রাতে শিয়ালদা স্টেশনের বাইরে, ঠিক ট্রাম লাইনের পাশটাতে, হ্যাঁ, যেই ছেলের শরীরে তুই পিস্তল ঠেকিয়েছিলি কয়েক বছর আগে, তোর মনে আছে কিনা জানি না কথাটা। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতে পারবি? এই যে তোদের মতো যারা সব শ্রেণী সংগ্রামের কথা বলে, শোষণমুক্ত দুনিয়ার স্বপ্ন দেখে, তারা এতটা নিচে কি করে নামতে পারে? যেই তরুণের দল একদিন তোদের আদর্শকে তাদের পথের পাথেয় করে তুলেছিল, একবার ভেবে দেখ তাদের কাছে কি বার্তা তোরা প্রদান করছিস এখন। না, কোনো নির্যাতন সেই রাতে বিপিনের উপর করতে হয়নি অরিন্দমকে। বিবেকের দংশনে এবার একটু একটু করে ভেঙে পড়ে বিপিন। মগরাহাট থানা নিয়ন্ত্রিত অঞ্চলগুলো থেকে বহুদিনের জন্য বন্ধ হয়ে যায় জুয়া খেলা আর চোলাই মদের ঘাঁটি। তখন রাতের অন্ধকার কেটে সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। অরিন্দম উপলব্ধি করতে পারে এই ৬৪ ঘরের দাবা খেলায় বিপিন ও শুধুমাত্র একটা ঘুঁটিচ্ছে, বেশি কিছু নয়। মূল ক্রীড়াটা চালিয়ে যাচ্ছে জনৈক উপরতলার নেতা, যার নাগাল পাওয়া অরিন্দমের ন্যায় একজন অতি সাধারণ এএসআইয়ের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কাজেই রণে ভঙ্গ দিতে হয় অরিন্দমকে। বিপিন তার চেয়ে বয়সে বহু কনিষ্ঠ তরুণ এই অফিসারের পায়ে হাত রেখে শপথ করে একজন সত্যিকারের ভালো মানুষের মতন সে বেঁচে থাকবার চেষ্টা করবে। অরিন্দম এবার এফআইআর থেকে কেটে দেয় বেশ কয়েকটা ধারা, যা সাপেক্ষে ডায়মন্ড হারবার আদালত থেকে জামিন পেয়ে যায় বিপিন। তবে অরিন্দমকে দেওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলেছিল সে, অতি লালবাদীদের নীতি আদর্শের সাথে সঙ্গতি রেখেই। কিভাবে মেনে নেবে লাল নীল নির্বিশেষে রাজনীতির জগতের উপরতলার মাথারা? এই অধ্যত্ব কি করে মানা সম্ভব কতিপয় ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের পক্ষে? তাই এবার বিদায় ঘণ্টা বেজে ওঠে অরিন্দমের। তার বদলির হুকুম এসে পৌঁছায়। সময়টা তখন ১৯৮১ সাল। মগরাহাটের বাসমোড় থেকে হাই স্কুলের মাঠ, রেল স্টেশন থেকে বাজার, সব জায়গায় তখন অসহায় নিরীহ মানুষদের বুক চিরে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস। মন্দির ধর্মপ্রাণ মানুষ প্রার্থনা করে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তাদের কাছের মানুষটাকে ফিরিয়ে দিতে। পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেওয়ার পর থেকেই অরিন্দমের একটা ভ্রান্ত ধারণা ছিল যে পুলিশকে সাধারণ মানুষ শুধুমাত্র ভয়ের চোখেই দেখে। মগরাহাটে বদলি হয়ে আসার পর তার এই ভুল ভেঙে যায়। এত ভালোবাসা সত্যিই কি তার প্রাপ্য ছিল? সে তো নিষ্ঠা ভরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার কর্তব্যটুকু পালন করে গেছে, এর বাইরে তো কিছু নয়। মগরাহাট পুলিশ স্টেশন থেকে বিদায় নেবার মুহূর্তে হতবাক হয়ে সে চেয়ে থাকে রাজপথের দিকে। এসেছে রঞ্জন তার কন্যা জামাতাকে সাথে নিয়ে। পণের টাকার জন্য একসময় তার কন্যার উপর শ্বশুরবাড়ির থেকে যে অত্যাচার সহ্য করতে হয়েছিল তা সে কি করে ভুলে যাবে? দেবতার মতন অরিন্দম দাঁড়িয়েছিল তার পরিবারের পাশে। অরিন্দমের উপস্থিত বুদ্ধির গুণে বন্ধ হয়েছে সেই অত্যাচার। এখন শ্বশুরবাড়িতে শান্তিতে ঘর করছে রঞ্জনের মা মরা মেয়েটা। এসেছে হারুন চাচা। একসময় রেল স্টেশন চত্বরে চায়ের দোকান ছিল তার। মানুষের সংসারে তখন সচ্ছলতা আর অফুরন্ত শান্তি। কিন্তু আলোর পিছনেই তো আসে অন্ধকার। সেটা বড় নিকষ কালো হয়ে দেখা দেয় হারুন চাচার পরিবারের কাছে। তার স্ত্রীর পিত্তথলিতে পাথর পড়েছে। ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে শল্য চিকিৎসক জানিয়েছে এই অস্ত্রোপচার সে হাসপাতালে করবে না। চাচাকে যেতে হবে সেই শহরের এক বেসরকারি হাসপাতালে। সেখানকার খরচের বহর শুনে চিকিৎসকের হাতে পায়ে ধরে চাচা। কিন্তু চাচার করুণ আকুতিতে সেদিন
গলেনি সেই চিকিৎসকের মনের বড়। এদিকে বিবির পেটের বেদনা বেড়েই চলে দিনের পর দিন। পাড়া গ্রামের হাতুড়ে চিকিৎসকের কাছের থেকে চড়া দামে মুঠো মুঠো পেন কিলার কিনতে কিনতে একসময় দেনার দায়ে বিকিয়ে যায় চাচার সেই চায়ের দোকান। তখন বাধ্য হয় সে চোলাই মদের ব্যবসা করতে। ইমানদারি নিয়ে চলতে চেয়েছিল সেই মানুষটা, কিন্তু পেট তো শোনে না তার বেদনার কাহিনী। কাজেই অভাবে তাড়নাতেই স্বভাব নষ্টের প্রথাসিদ্ধ চিত্রনাট্য হয়ে যায় হারুন চাচার জীবনটা। একদিন চাচার চোলাই মদের ঠেক ভেঙে তাকে থানায় তুলে এনেছিল অরিন্দম। তারপর তার মুখে সব কথা শুনে সে প্রথমে ছুটে যায় ডায়মন্ড হারবার হাসপাতালে সেই চিকিৎসকের কাছে। একটা কথাই সে জানতে চেয়েছিল, চাচার এই অন্ধকার জগতে পা রাখার জন্য কে সবচেয়ে বেশি দায়ী। স্ত্রীকে ভালোবাসার অপরাধে চাচাকে যদি জেল খাটতে হয়, তাহলে অর্থের লোভে ডায়মন্ড হারবার হাসপাতালে চাচার স্ত্রীর চিকিৎসা না করার জন্য একই পরিণতি হতে পারে সেই চিকিৎসকেরও। অরিন্দমের রুদ্র মূর্তি দেখে সেই চিকিৎসক সাথে সাথেই সম্মত হয় হাসপাতালে চাচার স্ত্রীর অপারেশন করতে। তারপর সুস্থ হয়ে বাড়ি ফেরে চাচি। এরপর একটা সাইকেল রিক্সা কেনার জন্য অরিন্দম নিজের বেতন থেকে অর্থ সাহায্য করে চাচাকে। কারণ এই খাকি পোশাকটা গায়ে চাপাবার পর সে একটা কথা ভালো করে বুঝেছে, পৃথিবীতে বেশিরভাগ অপরাধী স্বেচ্ছায় অপরাধ করে না, তাকে অপরাধ করতে বাধ্য করে আমাদের সমাজের কিছু মানুষ। তাই লড়াইটা সবার আগে ঘুণে ধরা সমাজের বিরুদ্ধেই করতে হবে, এই সমাজকে অপরাধ প্রবণতা থেকে মুক্ত করতে। হারুন চাচার মতন বহু মানুষ তখন মধ্যাহ্নের তপ্ত সূর্যকিরণকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে থানার সামনে। তাদের কণ্ঠে কাতর এক আরতি। থেকে যান স্যার আমাদের মধ্যে, আমরা কি কোনো দোষ করেছি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? অরিন্দমের চোখ দুটো সেই মুহূর্তে ছলছল করে ওঠে অপরিসীম ভালোবাসা পাবার আনন্দে। তবু নিজেকে সামলে নেয় সে। এই পেশায় এসে এতখানি আবেগপ্রবণ হওয়া তো তাকে মানায় না। আমি সরকারি চাকরি নিয়ে এসেছি, কাজের বদলির এই হুকুম আমি কিভাবে উপেক্ষা করব বলো তো? বরং তোমরা সর্বশক্তিমান দুনিয়ার যিনি মালিক আছেন ঈশ্বর, তার কাছে প্রার্থনা করো যেন আমি আবার তোমাদের সেবায় এই মগরাহাটায় আসতে পারি। আজকে আসি। শেষের কথাগুলো বলার মাঝে কেঁপে যায় অরিন্দমের কণ্ঠস্বর। তার মতন দৃঢ়চেতা মানুষটাও যে আজ হেরে গেছে জনতার আবেগের কাছে। তবু এই হারের মাঝে যে এক পরিতৃপ্তি, এই অশ্রুর মধ্যেও এক অনাবিল আনন্দ, তা এখানে না এলে কিভাবে উপলব্ধি করত সে। এবার পুলিশ জিপে এসে ওঠে অরিন্দম। আর দেরি করার অবকাশ নেই। বিকেল 3:15 আপ ডায়মন্ড হারবার লোকাল তাকে ধরতেই হবে। তার ঘড়িতে এখন সময় বেলা 3টে ছুঁই ছুঁই। আজকের রাতটা সে মগরাহাটের সরল অনাড়ম্বর মানুষগুলোর কথা ভাবতে ভাবতেই হয়তো কাটিয়ে দেবে। তারপর কাল সকালে তাকে যোগ দিতে হবে নবদায়িত্বে। সেই মুহূর্তে নতুন এক কর্তব্য যে তার দুয়ারে কড়া নাড়তে শুরু করেছে। অরিন্দম তিলজলা আউটপোস্ট কর্ডনিংয়ের দায়িত্বে যোগদানের পর উপলব্ধি করতে পারে এখানকার পরিস্থিতি মগরাহাটের থেকে অনেকটাই আলাদা। এই থানার অধীনে চোলাই মদের ঠেক অথবা জুয়ার আসর সেভাবে বসে না, কিন্তু তোলাবাজ এবং স্বঘোষিত দাদাদের উৎপাত এখানে অনেকটাই বেশি। তবু মগরাহাট থানায় সে স্বাধীনভাবে কাজ করার খানিকটা সুযোগ পেয়েছিল, কিন্তু তেমনটা এখানে সম্ভব নয়। পশ্চিমবাংলার ইতিহাসে ৭৯ সালের বন্যার পর ৮১ থেকে ৮২ সালের অনাবৃষ্টির কথা সর্বজনবিদিত। অনাবৃষ্টির কারণে তখন এই রাজ্যের বহু জায়গায় সেভাবে ধান চাষ না হলেও মোটামুটি পর্যাপ্ত ধান হয়েছিল বর্ধমান, মেদিনীপুর ও বিস্তীর্ণ প্রান্তরে। কিন্তু এক জেলা থেকে অন্য জেলায় চাল নিয়ে যাওয়া তখন নিষিদ্ধ। তবু পেটের খিদে কি আর আইনের রক্ষচক্ষু থেকে আটকে রাখা যায়? অরিন্দমের এবার দায়িত্ব চোরাচালানের এইসব চালের বস্তা আটক করা। সমাজের কিছু অসহায় দরিদ্র মানুষ যুক্ত এই কাজে। চোরাপথে বর্ধমান, মেদিনীপুর থেকে বেশ কয়েক হাত ঘুরে এই চাল তখন এসে পৌঁছাচ্ছে শহরতলির বাজারের আশেপাশে। তারপর আইনকে পাশ কাটিয়ে পুলিশের রক্তচক্ষু এড়িয়ে সেই চাল বিকাত কলকাতা শহরের আনাচে কানাচে। দরিদ্র অসহায় কিছু মানুষ সেই চালের বস্তাটুকু করে কোনো মতে সংসারটাকে টেনে নিয়ে যেত কষ্টে সৃষ্টে। হাড় ভাঙা পরিশ্রম করে 1 মণ চাল বেচতে পারলে জুটত হয়তো 15 টাকার কিছু বেশি। সেই সময় এই সামান্য অর্থটুকুই ছিল তাদের জীবন চালাবার রসদ।
হ্যাঁ, লাভ হয়তো আরও বেশ কিছু হতো তাদের, কিন্তু রেল পুলিশ থেকে বাজারে দাদাদের সেলামি দেবার ফাঁকে বাকি টাকাটা বিলীন হয়ে যেত পঞ্চভূতে। আর পুলিশে চালটুকু কেড়ে নিয়ে গেলে সবটাই শেষ। পরদিন জঠরের অগ্নিকে প্রশমিত করতে কলমি শাক সেদ্ধ ছাড়া কিছুই যে পেটে পড়বে না। মূলত মাঝবয়সী মহিলারাই এই কাজ করত, যাদের স্বামী হয়তো পক্ষাঘাতে অক্ষম, নয়তো চরম নেশাসক্ত বা জুয়ারি, আর না হলে কারখানা স্ট্রাইক কিংবা লক আউটের পর নেতাদের আশ্বাসে পুনরায় কারখানা খোলার মিথ্যে স্বপ্ন দেখে রাজনৈতিক দলের ঝান্ডার পিছনে বসে বিড়ি আর লাল চা পান করে সময় কাটানো মানুষ। এরা বুর্জোয়া শব্দের বানান লিখতে পারে না, শ্রেণী সংগ্রাম খায় না, মাথায় দেয়, জানে না। বন্দে মাতরমের অর্থ অজানাই মানুষগুলোর, তবু শোষক আর শোষিত সংক্রান্ত অমৃত বাণী শোনার জন্য প্রতিদিন তারা ভিড় করে কারখানার গেটের সামনে। আর দিনের শেষে নোনা ধরা 8x10 ফুটের ঘরে ফিরে দূষিত পুকুরের জলে স্নান করে স্ত্রীর রোজগারের অর্থে ফোটা মোটা অন্ন আর খেসারির ডাল সেদ্ধ আহার করে। পুনরায় পরে তথাকথিত সোনালি দিনের স্বপ্নে বিভোর হয়ে পড়ে। তার ঔরসজাত কন্যা সন্তানটিও একসময় বাড়িতে কিছু রোজগারের আশায় বাবুদের বাড়ি কাজে লেগে যায়, নয়তো ঘাম রক্ত বিকিয়ে দিতে নাম লেখায় অন্য জগতের খাতায়। আগামী সোনালি দিনের স্বপ্ন দেখা সেই সকল মানুষগুলো জানতেও পারে না এই সকল তুচ্ছ কাহিনী। অরিন্দমের তখন পোস্টিংয়ে কর্ডনিং স্কোয়াডে, যাদের কাজ বেআইনি চাল উদ্ধার করার সাথে সাথে এই ধরনের অপরাধকে নির্মূল করা। কর্ডনের এই দলের অধিকারিকের দায়িত্বে আছে এসপি পদমর্যাদার জনৈক ব্যক্তি। সে শুধুমাত্র লোভনীয় নয়, সেই সাথে হৃদয়হীন এক পুরুষ। তার করা নির্দেশ, দরিদ্র অসহায় সেই সব মহিলার কাছ থেকে চালগুলো কেড়ে নিতে হবে প্রতি বাজারে গিয়ে। না, কত কেজি চালের বেশি ক্রয় বিক্রয় অথবা মজুত করা বেআইনি তা দেখার কোনো প্রয়োজন নেই। তারপর কর্ডনিং স্কোয়াড সেই সব চাল বেচে দেবে নিজেদের খুশি মতন, আর সেই অন্যায্য অর্থের ভাগ পৌঁছে যাবে উপর তলার থেকে নিচে অবধি, ঠিক যেমনটা হয়ে থাকে পুলিশ ডিপার্টমেন্টের আনাচে কানাচে। তার নির্দেশে অরিন্দমকে একদিন নামতে হয় সেই চাল বাজেয়াপ্তকরণ অভিযানে। তখন সবেমাত্র সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সোনারপুর থানার থেকে 3 কিলোমিটার দূরে গোড়খাড়া বাজারের এক কোণে কেরোসিন লণ্ঠনের আলোর নিচে তখন অবাধে বিকোচ্ছে সেই তথাকথিত বেআইনি চাল। আচমকাই পুলিশের গাড়ি এসে দাঁড়ায় রাজপথে। আতঙ্কের এক হিমেল স্রোত তখন বইতে শুরু করেছে সেই তথাকথিত বেআইনি চাল ব্যবসায়ীদের মধ্যে। তবে অসহায় মানুষগুলোর বেশিরভাগই পুলিশ বাজারে পৌঁছাবার পূর্বেই চালের বস্তাগুলো সরিয়ে ফেলেছে নিরাপদ স্থানে। কিন্তু পারেনি শুধু একজন, সে অসহায় 40 ঊর্ধ্ব এক মহিলা। নানান রোগভোগ, অপুষ্টি আর রক্তাল্পতার শিকার সে। তদুপরি তার শরীরে এর মধ্যেই থাবা বসিয়েছে বাতজনিত প্রতিকূলতা। কাজেই কেরোসিন কুপিটা নিভিয়ে এর মধ্যে চালটুকু নিরাপদ দূরত্বে সে সরিয়ে রাখতে পারেনি। তার মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় পুলিশ বাহিনী। তখন অযোধ্যারায় কেঁদে চলেছে সেই মহিলা। পুলিশ এই চালটুকু বাজেয়াপ্ত করে নিয়ে গেলে তাকে পথে বসতে হবে। আর মাত্র কয়েক মাসের মধ্যেই তার কন্যার বিবাহের দিন ধার্য হয়েছে। গরিব ঘরের বিয়েতে সেই প্রাচুর্যতার জৌলস না থাকলেও খরচ তো খানিকটা আছেই। আর এই দুর্মূল্যের বাজারে সেটাই বা কম কি। স্বামী তার দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী বহুদিন। প্রতিবার চাল বেচে যেই অর্থ লাভ হয় তা দিয়েই চলে তাদের সংসার। অসহায় এসব মানুষজনের চাহিদা যে বড় অল্প, এভাবেই পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতিকে সাক্ষী রেখে আজ পুলিশ তার এই ক্ষুদ্র সম্বল চালটুকু কেড়ে নিলে সে কিভাবে পাত্রস্থ করবে তার কন্যাকে। চালের বস্তাগুলো বাজেয়াপ্ত করে পুলিশ ভ্যানে নিয়ে তোলে পুলিশ বাহিনীর কয়েকজন। অরিন্দমের অন্তর্দৃষ্টি সেই মুহূর্তে কিছু একটা জানান দিয়ে চলেছে। পুলিশ বাহিনী চালের বস্তাগুলো ভ্যানে নিয়ে তোলার পর সেই মহিলার সামনে এসে দাঁড়ায় অরিন্দম। তুমি জানো না যে এভাবে বাইরে থেকে চাল আনাটা বেআইনি? জানো তো, তাহলে কেন করছো এই সমস্ত কাজ? বাবু গো, উপার বাংলা থেকে আউনের পর মোর মরদটা যেই কারখানায় কাম নেছিল সেটা বন্ধ হয়ে গেল গা। তারপর ওনারে বুকের দোষে ধরল। একটু খাটলি পরে ওনার দম হাঁপায় যেত, কিন্তু কাম কাজ ছাড়া চলবে কেমনে? বাজারে দেনা দিনে দিনে বাইরে যাইতেছিল। তখন পাওনাদাররা আইসা কইতো আমি আর মোদের মাইয়াটা যদি ওনাদের গতর দেই তাইলে ওনারা মোদের বাকি বকেয়া হকগোলটা সাইডা দিবে। আপনি কন বাবু, মুই মা হইয়া শেয়ানা মাইয়াডারে কি কইরা ওনাদের হাতে তুইলা দি?
একরাশ বিস্ময়ে সেই অভাগিনীর করুণ কাহিনী শুনছিল অরিন্দম। বিবেকটা যেন তাকে আজ কুড়ে কুড়ে খাচ্ছে। এই গরিব মানুষগুলো জঠরে লাথি মারার জন্যই কি ঈশ্বর তাকে এখানে পাঠিয়েছে? তারপরে পাড়া নকি দি বর্ধমান থেকে সাইল আনার কারবারটা শিখাই দিল বইলা, তবু করে কমে খাইতে পারতেছি। নকি দিয়ে ছোট বলার লগে পরের মাসে বিয়ে আমার মাইয়াডার। এখন আমার সাইলটা কায়রা লই গেলে সব পুঁজিটুকুতে শেষ হয়ে যাব গা। হাই বুড়া মাইয়াডারে তাইলে শেয়াল শুকুনে সিরা খাইব। মোদের পরে একটু দয়া করেন বাবু। বাকরুদ্ধ তখন অরিন্দম। রাশভারী সেই মানুষটার চোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে। আধো অন্ধকারের মধ্যে সবার অলক্ষ্যে রুমাল দিয়ে সেই অশ্রুটুকু মুছে ফেলে সে। অসহায় এক নারী তখন জড়িয়ে আছে তার পা দুখানি। আরে ও মাসি, শোনো শোনো শোনো, তোমরা মায়ের জাত, ঠিক আছে? এভাবে আমার পা জড়িয়ে ধরলে আরে আমার তো অমঙ্গল হবে। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় থাকো বলো তো, কোথায় থাকো? সহানুভূতির সাথে এবার অরিন্দম তার পায়ের উপর থেকে সরিয়ে দেয় সেই মহিলাকে। তারপর তার ঠিকানাটা টুকে নেয় পকেট থেকে একটা নোটবুক বার করে। তুমি বাড়ি যাও। হ্যাঁ, আমার বিশ্বাস ঈশ্বর নিশ্চয়ই তোমার প্রতি নির্দয় হবেন না। তুমি বাড়ি যাও মাসি। অরিন্দমের কথায় ঈষৎ আশ্বস্ত হয়ে চলে যায় সেই মহিলা। মহিলার দেওয়া ঠিকানা অনুযায়ী কসবার অনতি দূরে এক বস্তিতে থাকে ওরা। পরদিন সকালে সাদা পোশাকে সেই বস্তির নিকটে পৌঁছে যায় অরিন্দম। তারপর স্থানীয় মানুষজনের কাছ থেকে যেটুকু তথ্য সংগ্রহ করেছিল তা নিয়ে ফিরে আসে সে। না, সেই মহিলা মিথ্যে কথা কিছু বলেনি। এবার মাস শেষের মাইনেটা পাবার পর একদিন পুনরায় অরিন্দম পৌঁছে যায় কসবার সেই বস্তিতে। মাসের বেতনের প্রায় অর্ধেকটা সে তুলে দেয় সেই মহিলার হাতে। অনাবিল এক আবেগে এবার পরম স্নেহে অরিন্দমের হাত দুটো চেপে ধরে সে। এত বড় দুর্যোগের পরেও তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে তার কন্যা। অরিন্দমের প্রতি কৃতজ্ঞতায় এবার তার আবেগ বিহ্বল কম্পিত ওষ্ঠদয় রুগ্ন আক্ষি কোটর বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। তার স্বপ্ন যে সফল হতে চলেছে। বাবা গো বাবা, তোমার যে কি বইলা। অশিক্ষিত মূর্খ মানুষের এই এক দোষ, তারা সমাজে তথাকথিত ভদ্রলোকদের ন্যায় গুছিয়ে কথা বলতে পারে না। বোধহয় অনেক কিছুই বলতে চায় তারা, তবু পরিশেষে একরাশ তরল আবেগ তাদের সেই কথাগুলো আটকে দেয় মাঝপথে। অরিন্দমকে সেই মহিলা বারংবার অনুরোধ জানায় তার কন্যার বিবাহ বাসরে উপস্থিত থাকার জন্য। সম্মতও হয় অরিন্দম। তবু এই বাস্তব সংসারে বহু স্বপ্ন, অনেক চাওয়া পাওয়া শেষ অবধি সফল হয় না। এক্ষেত্রেও পরিণতি একসময় সেটাই হয়। জবার অনুরোধে সে চেয়েছিল বিবাহ বাসরে উপস্থিত থেকে তার কন্যাকে পাত্রপক্ষের হাতে সমর্পণ করতে। সেই মতো সে ডায়েরিতে তারিখটাও লিখে রাখে। নানান কাজের চাপে যেন বিষয়টা তার মাথা থেকে হারিয়ে না যায়। তবু গোলযোগ বাঁধে তার কয়েকদিন পূর্বে। সেবার পুলিশ সুপার তাকে নির্দেশ দেয় বানতলার অদূরে এক বাজারে কর্ডনিংয়ে গিয়ে বেআইনি চাল বাজেয়াপ্ত করার জন্য। বানতলা জায়গাটা আজ যেমন দেখা যায় 81 সালে কিন্তু ঠিক তেমনটা ছিল না। কেষ্টপুর খালের পাশে বিস্তীর্ণ ঝোপঝাড়ের মাঝে ছোট্ট একটি জনপদ তখন এই বানতলা। মূলত নিম্ন মধ্যবিত্ত কিছু মানুষজনের বসবাস এখানে। কৃষিক্ষেত্রের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছেটানো কয়েকটি গ্রাম, আর তার ঠিক মধ্যস্থলে কেষ্টপুর খালের দুই প্রান্ত জুড়ে গাবতলা বাজার। খালের উপরে কাঠের সেতুর দুই প্রান্তে ভাঙাচোরা রাস্তা, এখন যার নাম নিউ টাউন রোড। খালের প্রান্ত ধরে বিক্ষিপ্তভাবে রাইস মিল, কাঠের মিল আর সামান্য কিছু দোকানপাট। চোলাই মদের ঠেক আর বেআইনি ভিডিও পার্লারও আছে। রাত বাড়লে মদের গেলাসে চুমুক দিয়ে ভিডিওতে নীল ছবি দেখার জন্য ভিড় উপচে পড়ে। চুরি, ছিনতাই, ধর্ষণ সবকিছুই চলে এখানে রাতের অন্ধকারে। হ্যাঁ, অন্ধকারই বটে। বাজার সংলগ্ন অঞ্চলের বাইরে কিছু ধনী বাড়ি ছাড়া বিদ্যুৎ সংযোগ এখানে তখন বড় একটা ছিল না। আর সন্ধ্যের পর লো ভোল্টেজের কারণে 100 ওয়াটের বাল্বের আলোতে খানিক দূরের মানুষের মুখগুলোই ভালো করে বোঝা যায় না। কাজেই এই স্থান অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠল। তাতে বিস্ময়ের কি থাকতে পারে? অবশ্য এই নিয়ে এখানকার পুলিশ প্রশাসনেরও বড় একটা হেলদোল ছিল না, তা বলাই বাহুল্য। কয়েক বছর পূর্বে রাজ্যের নীল দলকে অপসারণ করে ক্ষমতায় এসেছে লাল দল, কিন্তু মানুষের অবস্থা তখন যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে।
ভোটের সময় ছাড়া সাধারণ মানুষের কথা ভাবার দায় কোন দলেরই বা থাকে। তাই কোনো ঝামেলা হলে গ্রামের হতদরিদ্র মানুষগুলোকে থানায় নিয়ে এসে দুদিন ইচ্ছে মতন পেটায় পুলিশ বাবুরা। তারপর আদালত থেকে একসময় তারা জামিন পেয়ে গেলে সব ঠান্ডা। মূল অভিযুক্তরা নেতাদের আশীর্বাদে পুলিশের পকেট ভরে দিয়ে নিরাপদেই কাটিয়ে যায় দিনের পর দিন। মানে যেমনটা প্রায় সব জায়গায় হয়ে থাকে আর কি। না স্যার, আমি কর্ডিংয়ের কাজ করতে পারবো না। আপনি অন্য কোনো বিকল্প অফিসারের কথা চিন্তা করুন, আমি পারবো না। এসপি সাহেবের চোখে চোখ রেখে বলে অরিন্দম। তার মানে ডু ইউ ওয়ান্ট টু ডিসওবে দ্য অর্ডার অফ ইউর সুপিরিয়র? না স্যার, আপনার নির্দেশ অমান্য করতে আমি চাই না। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে ছেড়ে অন্য কাউকে এই দায়িত্বটা দিন। আমি এই দায়িত্বটা বাদে আপনি যা বলবেন আমি সেটা করতে পারবো, কিন্তু কর্ডিংয়ের কাজ আমাকে দিয়ে হবে না স্যার। আপনি প্লিজ অন্য কাউকে দেখুন। না 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 না, তুমি তুমি কি বলতে চাইছো কি? তার মানে এই ভয়াবহ খরা পরিস্থিতিতে তুমি কি চালের চোরাচালানকে সমর্থন করছো? হ্যাঁ, সমর্থন তো আমি করিনি স্যার। তাহলে তাহলে কেন তুমি এই কাজ করতে চাইছো না? হ্যাঁ, কারণ আমি মনে করি এটা শুধুমাত্র আমার নীতিবিরুদ্ধই নয় স্যার, সেই সাথে একটা অত্যন্ত ঘৃণ্য একটা নিষ্ঠুর কাজ। দেখো অরিন্দম, তুমি কি কথাগুলো চিন্তা ভাবনা করে বলছো? একদমই স্যার, 100% একটা কথা আপনি আমাকে বলুন তো, কর্ডিংয়ের নাম করে আমরা কাদের বিরুদ্ধে অত্যাচার চালাচ্ছি, কাদের থেকে চাল বাজেয়াপ্ত করছি আমরা? আপনি বলুন আমাকে। সমাজের অত্যন্ত দরিদ্র অসহায় কিছু মানুষের বিরুদ্ধে, অথচ তাদের নামে মামলা দায় হচ্ছে না। এটা অবাক ব্যাপার নয় কি স্যার? কোথা থেকে তারা চালের যোগান পাচ্ছে তা জানতে চাইছি না আমরা। কারণ তাহলে যে চালের কালোবাজারিরা তাদের মূল আড়তের মানে তাদের কাছে পৌঁছে যাবো আমরা, তারা ধরা পড়ে যাবে তো স্যার। এটা কি অন্যায় না স্যার? এটা হলে রাজনৈতিক দল, প্রশাসন সবাই চাপে পড়ে যাবে স্যার। তাদের ছেড়ে দেওয়ার জন্য অত্যন্ত চাপ পড়বে তাদের ওপরে। আর সেই সকল কালোবাজারি যারা আছে তাদের থেকে কর্ডিংয়ের দায়িত্বে থাকা অফিসাররা কত টাকা করে নেয়, কত টাকা মাসোহারা পায় তারা, বাজেয়াপ্ত করা চালগুলো কত কেজি দরে বিক্রি করে। তাহলে আপনি বলুন তো স্যার, কেন শুধু মাত্র সেই সমস্ত অসহায় গরিব মানুষদের থেকে থাকা চালটাই বাজেয়াপ্ত করব আমরা? কালোবাজারিদের কেন ছেড়ে দেব আমরা? অরিন্দমের কথাগুলো শেষ হবার পর কোনো এক অজ্ঞাত কারণে খানিকটা বিবর্ণ ফ্যাকাশে লাগে এসপি সাহেবের চোখমুখ। জাদরেল এই অধিকারিককে সর্বদাই সমীহ করে এসেছে পুলিশ ডিপার্টমেন্টের অধস্তন অফিসাররা। কিন্তু একটা কথা আছে, অসৎ মানুষ সর্বদাই হিংস্র বাঘের অপেক্ষায় একজন সৎ মানুষকে বেশি ভয় পেয়ে থাকে। ইতিমধ্যে অরিন্দমের সততা পুলিশ ডিপার্টমেন্টের কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে তার বুদ্ধিদীপ্ত বাচনভঙ্গি, ব্যক্তিত্বপূর্ণ গড়ন তাকে দিনে দিনে আলাদা করে একটা উচ্চতায় পৌঁছে দিয়েছিল। অথচ কী বা বয়স তার? কর্ডিংয়ের দায়িত্বে থাকা সেই এসপি সাহেব এবার কিন্তু অরিন্দমের সাথে বিতণ্ডায় জড়িয়ে না পড়ে খানিকটা বুদ্ধিমত্তার আশ্রয় নেয়। অরিন্দমকে এবার সে তার কার্যালয়ের কক্ষে নিয়ে যায়। সুসজ্জিত শীততাপ নিয়ন্ত্রিত সেই কক্ষে এক বিলাসবহুল কেদারায় সে অরিন্দমকে বসতে অনুরোধ করে। তার নির্দেশে কিছুক্ষণ পরেই 2 পেয়ালা ধুমায়িত চা সেখানে এসে পৌঁছায়। একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক কখনই এভাবে তার অধস্তনকে তার অফিস কক্ষে ডেকে চা পানের অনুরোধ জানায় না। তা তো বলাই বাহুল্য, সচরাচর চা পান করেন অরিন্দম। তবে আজ এসপি সাহেবের অনুরোধে বাধ্য হয়ে সে চা পান করতে বসে। চা পানের শেষে সে এমন একটা প্রশ্ন করে যা অরিন্দমের কাছে ছিল চরম বিস্ময়কর। কি ব্যাপার অরিন্দম, তুমি কি এই কাজে স্বচ্ছন্দ বোধ করছো না? হ্যাঁ, একদমই না স্যার। এই পোশাকটা গায়ে চাপিয়েছি অন্যায়ের বিরুদ্ধে একটা লড়াই করব বলে, সাধারণ মানুষের সুখ দুঃখের ভাগিদার হতে পারবো বলে। রক্তচক্ষু দেখিয়ে সাধারণ মানুষের মুখের হাসিটুকু আমার দ্বারা কেড়ে নেওয়া হবে না স্যার। ভুলে যাবেন না স্যার, রেশনের মোটা চাল খেয়ে নয়, বরং বেআইনি চালের ভাত খেয়েই বহুজন আজকে আইএস, আইপিএস,
WBCS হয়েছে স্যার। হ্যাঁ, তা তুমি কি ট্রান্সফার চাও? আই মিন বদলি হতে চাও? হ্যাঁ স্যার, যেই কাজের প্রতি আমার সামান্যতম দায়বদ্ধতা নেই, যে কাজের দায়িত্ব আজ আমার কাছে কাটার মুকুটের মতো, আমি সেই কাজ করতে পারবো না স্যার। ওয়েল, ঠিক আছে, তাহলে তুমি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার অসীম চ্যাটার্জির সাথে দেখা করো। আমি তোমার বদলির বিষয়টি তাকে বলে দিচ্ছি। আশা করি নতুন দায়িত্ব পেতে তোমার কোনো অসুবিধে হবে না। এবার এসপি সাহেবকে স্যালুট জানিয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অরিন্দম। এই অভিশপ্ত কাজের দায়িত্ব থেকে মুক্তি পাওয়াটা যে তার জন্য খুব জরুরি এখন। একজন সৎ এবং দায়িত্বশীল অফিসার হিসাবে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার অসীম চ্যাটার্জির পুলিশ মহলে তখন যথেষ্ট সুনাম। অরিন্দম তার কাছে বদলির জন্য আবেদন জানালে সে সবার আগে জানতে চায় কেন অরিন্দম এত স্বল্প দিনের মধ্যেই সেখান থেকে বদলি হতে চাইছে। কর্নিংয়ের দলে যোগদান করার পর থেকে তার অভিজ্ঞতার কথাগুলো এবার তার কাছে সবিস্তারে বর্ণনা করে অরিন্দম। সে আরও বলে, যেখানে তার বিবেক সায় দিচ্ছে না সেখানে কাজ করা তার পক্ষে সম্ভব নয়। অরিন্দমের কথার মধ্যেই তার বায়োডেটার ফাইল খুলে চোখ বোলাতে থাকে অসীম। তুমি রামকৃষ্ণ মিশনের ছাত্র? হ্যাঁ স্যার। আমি বুঝতে পারছি কর্ডনিংয়ের কাজ তোমার ভালো না লাগাটা তাহলে খুবই স্বাভাবিক, কিন্তু আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে দেখতে পাচ্ছি এএসআই হিসেবে তুমি এই মুহূর্তে জয়েন করতে পারো একমাত্র বেহালা পিএসে, কিন্তু বর্তমানে এই পিএস খুব ডিস্টার্বড। এখানে তোমার কাজের চাপ, দায়িত্ব সব কিছুই অনেকটা বেড়ে যাবে। সেই সাথে তোমাকে নানান প্রতিকূলতার মুখেও পড়তে হতে পারে। তুমি কি এই দায়িত্ব নিতে রাজি আছো? ইয়েস স্যার, আমি কাজ করতেই তো চাই, আর চ্যালেঞ্জিং জব আমার বরাবর পছন্দ। দেখুন, আমার কোনো আপত্তি নেই, বেহালা থানায় আমি জয়েন করতে রাজি। অবশেষে বেহালা থানায় কাজে যোগ দেয় অরিন্দম। দিনটা ছিল 1981 সালের জুলাই মাসের 6 তারিখ। তার পরের দিন বিবাহ, জবার কন্যা মালতীর। অরিন্দম চেয়েছিল নতুন জায়গায় কাজে যোগ দিয়ে সে 3 দিনের ছুটি নেবে। জবার কন্যার বিবাহে উপস্থিত থাকা ছাড়াও বাড়ি যাবার জন্য তার মনটা উতলা হয়ে উঠেছে। বহুদিন ধরে মায়ের সাথে তার দেখা সাক্ষাৎ নেই। মগরাহাট থানায় থাকার সময় মায়ের চিঠি পড়ার সৌভাগ্য হয়েছিল অরিন্দমের। মা ননিবালা দেবী সেই চিঠিতে তাকে জানিয়েছিলেন তাঁর শরীর বিশেষ ভালো না। সেই সাথে তিনি আরও লিখেছিলেন তার পিতা এখন মাঝে মধ্যে অসহায় শিশুর মতন কাঁদেন, সেই রাতে তার সন্তানকে রাগের মাথায় বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, যার পর থেকে অভিমানে রাশভারী পিতা দেবেন্দ্রচন্দ্রের পুত্র আর বাড়িমুখ হয়নি। অরিন্দমের প্রতিজ্ঞা ছিল যেদিন পুলিশ ডিপার্টমেন্টে যথাযোগ্য সুখ্যাতি অর্জন করতে পারবে সেদিনই সে গিয়ে দাঁড়াবে তার পিতার সামনে, তার আগে নয়। তবে সেটা তো আর একদিনে সম্ভব নয়, আর মানুষের জীবনটা রঙ্গমঞ্চ অথবা রূপালী পর্দা নয়, তা বলাই বাহুল্য। কাজেই সেই সময়টার জন্য তো তাকে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটা বছর। তবু মায়ের চিঠি পড়ে অরিন্দমের সব অভিমান ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যায় অরিন্দমের মন থেকে। এবার শুধু পিতা পুত্রের মিলনের প্রহর গোনা। তবে মায়ের সাথে বোধ হয় সেই ছিল সন্তানের শেষ সাক্ষাৎ, কারণ এর কিছুকাল পরেই পৃথিবীর মায়া ত্যাগ করে অমৃত লোকের পথে পা বাড়ান ননিবালা দেবী। এছাড়াও অরিন্দমের ইচ্ছা ছিল ছুটি পেয়ে শ্যামলদের বেলেঘাটার বাড়িতে গিয়ে একবার দেখা করে আসবে। হ্যাঁ, বিপিন এখন নিজেকে অনেকটাই বদলে ফেলেছে। শ্যামলদের বাড়ির প্রতি তার সেই লোলুপ নজর আর নেই। অরিন্দম তাকে একটা কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিল যে কোনোদিনও শ্যামলদের পরিবারের প্রতি কোনো রকম অত্যাচার করলে বিপিনের ভাগ্যে জুটবে এনকাউন্টার নামে অরিন্দমের সার্ভিস রিভলভারের এক দানা গুলি। বেপরোয়া বিপিন অরিন্দমের প্রতি ভয়ে হোক, শ্রদ্ধায় হোক আর বিবেকের দংশনে হোক পুনরায় শ্যামলদের বাড়ির পথ মাড়ায়নি। অরিন্দমের তত্ত্বাবধানে কলকাতার এক খ্যাতনামা চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা করিয়ে বর্তমানে শ্যামল অনেকটাই সুস্থ। কলকাতার প্রথম ডিভিশনের একটি ক্লাবের কর্মকর্তারা তার কথায় ছুটে এসেছে শ্যামলের কাছে প্রশিক্ষকের দায়িত্ব গ্রহণ করার অনুরোধ নিয়ে। এই অসময় যা হয়তো শ্যামলের কাছে ছিল শুধুই একটা স্বপ্ন। কাজেই বহু আধার পথ অতিক্রম করার পর
পরিবারটি পুনরায় তখন একটু সুখ শান্তির মুখ দেখার অপেক্ষায়। অরিন্দমের ইচ্ছা ছিল বাড়ি থেকে ফিরে একটা রাত সে কাটাবে শ্যামলদাদের বাড়িতে। নতুন করে দাদা, দিদি আর মাসিমার সেই আন্তরিকতার স্বাদটাকে চেটে পুটে উপভোগ করবে। পুলিশের চাকরির ইন্টারভিউয়ের খবরটা যে তাকে জানিয়েছিলেন শ্যামলদাই, কাজেই সেই মানুষটা না থাকলে আজ হয়তো তার গায়ে এই খাকি উর্দিটা উঠত না। কিন্তু এই বিশ্ব সংসারে ঈশ্বর কখনো কারোর সব আশা পূরণ করে না, তা বলাই বাহুল্য। বেহালা থানায় জয়েন করার পর মহার্ঘ সেই 3 দিনের ছুটি জোটেনি অরিন্দমের কপালে। কাজে নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে অবনত মস্তকে নতুন দায়িত্বে নিজেকে বেঁধে ফেলার জন্য প্রস্তুত হয় সে। পুলিশের কি আর ব্যক্তিগত জীবন বলে কিছু থাকতে আছে নাকি? সেখানকার ফুড কর্পোরেশন গুদাম থেকে প্রতিনিয়ত লুট হয়ে যাচ্ছে খাদ্যশস্য, আর এই কাজের সাথে যুক্ত লালদে তথাকথিত কিছু সমর্থক, যারা আদতে গুদাম সংলগ্ন বস্তির বাসিন্দা না। কেউ সেই অর্থে খদ্দেরের পাঞ্জাবি পাজামা পরিহিত সুতির ব্যাগ কাঁধে ব্র্যান্ডেড লাল তকমাধারী কমরেড নয়। আসলে বাংলায় এমন কিছু মানুষ আছে যারা ক্ষমতার কুর্সির রং দেখে গিরগিটির মতো নিজেদের বর্ণ বদল করতে থাকে। এরা সেই গোত্রের মানুষ। সকল রাজনৈতিক দল তাদের জামাই আদরে জায়গা দিয়ে থাকে, কারণ ভোটের বালাই বড় বালাই। 5 বছর পর কুর্সিটাকে কিভাবে ধরে রাখা যায় তা আগে ভাগে ভেবে রাখতে হয় সব দলের নেতাদের। যদিও এসব বস্তিবাসীর চাহিদা যে বড় বেশি ছিল এমনটা নয়। লরি করে এফসিআই গুদামে মাল ঢোকার ঠিক পূর্বে তাদের একদল লরি শস্যের বস্তাগুলোকে ফুটো করে দিত। তারপর ভাঙাচড়া পথে ধুলো উড়াতে উড়াতে হেলে দুলে লরিগুলো যতক্ষণে গুদামে এসে পৌঁছত, তার মধ্যে রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ত বস্তার চাল আর গম। লরি চালকের পূর্ণ সম্মতিতেই চলত তাদের এই কারবার। এই বিষয়ে তাদের অঙ্ক ছিল অত্যন্ত নিখুঁত। গুদামে ঢোকার কতখানিক আগে আর কতগুলো বস্তায় কোন আকৃতিতে লৌহ ফলক দিয়ে ফুটো করলে ঠিক কতটা শস্যকণা রাস্তায় এসে পড়বে তার হিসাবে তারা ছিল সুদক্ষ। ঠিক যতখানি শস্যকণা বস্তা থেকে ছড়িয়ে পড়বে সেই ওজনে ইট পাথর লরিতে আগে থেকেই মজুত করে রাখত চালক এবং খালাসিরা। কাজে এই গুদামে লরিকে কাঁটায় তোলা হলে বস্তার ওজনের বিশেষ কোনো তারতম্য সেখানে ধরা পড়ত না। তার বিনিময়ে লরি চালক আর খালাসিদের বরাতেও জুটত মোটা বকশিস। সর্বদা বকশিস যে শুধু টাকাতেই জুটত এমনটা নয়, অর্থের থেকে অনেক বড় প্রলোভন ছিল ওদের সামনে। গুদামে গাড়ি আনলোড হতে হতেই মধ্যরাত পেরিয়ে যেত প্রায়শই। এর মধ্যেই গুদামের পিছনের গলিপথের শেষ প্রান্তে টালি নালার অনতি দূরে জঙ্গলের ধারে তাদের জন্য মজুদ থাকত চোলাই মদ আর মহা মাংস। ধোয়াটে লরির আলোর পাশে বসে সস্তা মদের গ্লাসে চুমুক মেরে পৃথিবীর আদিমতম ক্রীড়ায় মেতে উঠে রাতটাকে রঙিন করে তোলার জন্য যদি দাদাদের অনুগ্রহে গাঁটের কড়ি না খসাতে হয়, তাহলে তার চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে সেই মানুষগুলোর জন্য। আর বস্তির দাদাদের কৃপায় সন্ধে উত্তীর্ণ হবার পর সাধারণ মানুষ তো দূরের কথা, পুলিশও বড় একটা ঘেঁষত না এদিকে, যার খানিকটা ভয় আর কিছুটা হয়তো দাদাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের তাগিদে। সেই বিষয়ে বিশদ বক্তব্য এখানে নিষ্প্রয়োজন। লরির পিছনে কাপড়ে করে পড়ন্ত শস্যকণা সংগ্রহ করত এইসব বস্তিবাসী দাদাদের দল। তারপর এগুলো অত্যন্ত কম দামে বিকাত বস্তির পাড়ার দোকানে। অবশ্যই কারবারে যে সবটাই দাদাদের লাভের খাতায় এসে ঢুকতে এমনটাই নয়। নেতাদের মিটিংয়ে চাঁদা দেওয়া, পুলিশকে খুশি রাখা, লরি চালকদের সেলামি দেবার পর পত্নী উপপত্নী সবার ভরণ পোষণের খরচ বহন করতে গিয়ে বস্তির দাদাদের উপার্জনের সিংহভাগটাই বেরিয়ে যেত। তবু পুজোর আগে কয়েক মাসের হিসাবটা খানিকটা আলাদা। এই সময়টা ছিল মোটা দাও মারার একটা মোক্ষম সময়। বেহালা থানার আধিকারিক অরিন্দমকে বুঝিয়ে বলছিল এই সমস্যার বিশদ বিবরণ। ফুড কর্পোরেশনের অভিযোগের ভিত্তিতে থানার আধিকারিকদের চাল চুরির কুল কিনারা করতে না পারার জন্য উপর মহলের থেকে প্রায় সময় জুটত মৃদু তিরস্কার। যদিও বস্তির উক্ত দাদাকুলের বিরুদ্ধে অভিযান চালানোটা যে খুব একটা সহজ ছিল না তা ভালো করেই জানত পুলিশের উচ্চ মহল। কারণ এইসব বস্তিতে পুলিশ অভিযান চালাতে গেলেই সবার আগে বস্তির মহিলারা ঝাঁটা জুতো ছুঁড়ে মারত পুলিশের দিকে। তার পিছনের সারির থেকে পুলিশের দিকে আক্রমণ শানাত সেখানকার সমাজ বিরোধীদের দল। সব মিলে এই বস্তিবাসীদের সংখ্যাটা 200-250 কম হবে না। সব মিলিয়ে এই সন্ত্রাসী আক্রমণের মধ্যে পুলিশের পক্ষে এগোনোটা এই যে দুষ্কর হয়ে উঠত তা বলাই বাহুল্য।
আর সেই সাথে সর্ষের মধ্যে যে ভূত ছিল না এমনটা নয়। পুলিশ বাহিনী আসার বহু পূর্বেই থানা থেকে সেই খবর চলে যেত বস্তির দাদাদের কাছে। সেটা কাদের মাধ্যমে, কিসের বিনিময়ে, সেই সব কথা না হয় উজ্জ্বল থাকে এখানে। অবশ্য শুধুমাত্র ফুড কর্পোরেশনের গুদামের মাল লুট কেন, একাধিক সমস্যায় তখন জর্জরিত বেহালা থানা। বেশ কয়েকবার এইসব ঘুঘুর বাসা ভাঙার চেষ্টাও করেছিলেন থানার সাহেব, কিন্তু লাভ হয়নি কোনো। বরং থানা এলাকাকে ঠান্ডা করতে না পারার জন্য জুটেছে উপরতলার ধমক। তাই নিতান্ত অসহায় চিত্তে অসীম চ্যাটার্জির কাছে বদলির জন্য আবেদন জানিয়েছিল সে। অসীমবাবু তাকে জানায় সুযোগ পেলে নিশ্চয়ই তার কথাটা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তারপর হঠাৎ করেই অসীমবাবুর ফোন পায় বেহালা থানার সেই আধিকারিক। হ্যালো, আমি অ্যাডিশনাল এসপি অসীম চ্যাটার্জি বলছি। হ্যাঁ স্যার বলুন। স্যার, আমার ট্রান্সফারের বিষয়টা কিছু সুরা হলো? না, এখনো তেমন কোনো খবর নেই, তবে আমি একজন অত্যন্ত সৎ নির্ভীক এএসআইকে তোমার পিএসএ পাঠাচ্ছি। জ্যাকপটের ঘোড়াই বলো আর তুরুপের তাসই বলো, ওভারঅল এই ছেলেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তুমি লাভবান হবে। বুঝতে পারছি স্যার, তবে বেহালা জল পেটে পড়লে ওই সতের আগে একটা অবস্থে বেশি সময় লাগবে না হয়তো। ঈষৎ তাচ্ছিল্যের সাথেই বলে বেহালা থানার আধিকারিক। পুলিশ মহলে অত্যন্ত দক্ষ এই অফিসার একসময় অতি লাল দমন অভিযানে স্বয়ং দাপটে পুলিশ কমিশনার রুনু গুহ নিয়োগীর আস্থাভাজন রূপে পরিচিত ছিল। অতি লাল দমন অভিযানের সেই সব দিনে এনকাউন্টার শব্দটাকে শৈল্পিক অথবা পাশবিক পর্যায়ে নিয়ে গিয়েছিল এই মানুষটা। কিন্তু আজ সেই সব গর্বের দিন অতীত তার কাছে। বর্তমানে মাত্র 5 বছর কর্মজীবন অবশিষ্ট আছে তার। রাজনৈতিক কারণে এই সময়সীমার মধ্যে বাড়তি কোনো প্রমোশন আসা অত্যন্ত ক্ষীণ মানুষটার কাছে। কাজেই এই সময়টুকু সসম্মানে শেষ করতে পারলেই তার শান্তি। আমি তোমাকে নিশ্চিতভাবে বলতে পারি, ঘুষ দিয়ে এই ছেলেটাকে কারোর পক্ষে কেনা অসম্ভব। এরপর কি হলো জানতে গেলে শুনতে হবে এই সিরিজের পরবর্তী গল্পগুলো। আপনারা যদি এই সিরিজের পরবর্তী গল্পগুলো শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো আজকের উপস্থাপনা সেটাও জানাতে ভুলবেন না। আজকে আপনারা শুনছিলেন লেখক সুদীপ্ত কাহালির সত্য ঘটনা অবলম্বনে থানা থেকে আসছে সিরিজের প্রথম গল্প। আজকের গল্প পাঠে ছিলাম আমি সন্তু, শব্দ সংযোজনে দাস স্টুডিওস, প্রচ্ছদ অলঙ্করণে সূর্য, গল্পের বেতানাট্যরূপ দিয়েছে তুহিন। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। এবং অবশ্যই বইটি সংগ্রহ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে বইটি সংগ্রহ করতে পারেন। তাহলে আজকের জন্য এটুকুই, ফিরছি আসছে শুক্রবার একটি নতুন টান টান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।